এখন আসতেছি আমি ইসেন্ট্রিক্যালি লোডেড রিবেটেড জয়েন্ট। এই ইসেন্ট্রিক্যালি লোডেড রিবেটেড জয়েন্ট, ইসেন্ট্রিক্যালি মানে লোডটা সেন্ট্রয়েড দিয়ে যাবে না। কার সেন্ট্রয়েড দিয়ে যাবে না বলতে পারবা? তার অবজেক্টর। অবজেক্টের কিন্তু না, কার সেন্ট্রয়েড দিয়ে যাবে না বলছিলাম তো গত ক্লাসে। সেটা ছিল রিবেট গুলো সেন্ট্রয়েড। আমরা রিবেটের চ্যাপ্টার পড়তেছি, রিবেটের সেন্ট্রয়েড দিয়ে গেলে কনসেন্ট্রেটিক্যালি লোডেড, আর রিবেটের সেন্ট্রয়েড দিয়ে না গেলে ইসেন্ট্রিক্যালি লোডেড ছিল। তাহলে আমরা দেখি, এটার ফার্স্ট স্টেপ হচ্ছে সেন্ট্রয়েড গুলো বের করতে হবে, রিবেটের সেন্ট্রয়েড গুলো, রিবেটের সেন্ট্রয়েডটা বের করতে হবে। গুলো না, একটাই সেন্ট্রয়েড থাকবে, সেন্ট্রয়েডের পজিশনটা বের করতে হবে। তারপরে হচ্ছে যে ফোর্সটা গিভেন থাকবে সেই ফোর্সের কম্পোনেন্ট আকারে এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর, মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর ফোর্সকে কম্পোনেন্টে ভাগ করতে হবে। তারপরে টরশনটা বের করতে হবে। টরশনের ভ্যালু নিয়ে আমি একটু আলোচনা করব, টরশনটা তোমাদের জন্য একটু কিছুটা নতুন। তারপরে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। এই টরশন এবং পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সম্বন্ধে আমি একদম ভার্সিটি যখন খোলা ছিল তখন ফার্স্ট চ্যাপ্টারে একদম ফার্স্ট যে হ্যান্ড আউটটা দিছিলাম তোমাদের, অনলাইনে না, খোলা থাকাকালীন সময়ে দেওয়া হয়েছিল, সেটাতে আমি একদম ফুল সিলেবাসের যখন ওভারভিউ দিয়েছিলাম ওইটার মধ্যে ছিল। তবু আমি আবার আলোচনা করব, কোনো সমস্যা হইলে বইলো আর কি, না বুঝলে। এবার আসতেছে স্টেপ নাম্বার 3। এই স্টেপ নাম্বার 2টা আমি আপাতত আলোচনা করে যাচ্ছি, স্টেপ গুলো সবগুলো আমি একটা অঙ্কের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রিবেট এন্ড বোল্ট, রিবেটও হইতে পারে বোল্টও হইতে পারে, সেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম শিয়ার স্ট্রেস কোন জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট এবং টরশনাল ইফেক্টের জন্য। এখন শিয়ার স্ট্রেস তৈরি হয় দুইটা কারণে, তোমাদেরকে আমি ক্লাসেও বলছিলাম শিয়ার স্ট্রেস তৈরি হয় ডিরেক্ট শিয়ার ফোর্সের কারণে, আর একটা হয় টরশনের কারণে। সেই দুইটার কম্বিনেশনে কোন জায়গায় ম্যাক্সিমাম হবে এবং কোন জায়গায় মিনিমাম হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে ডিটারমাইন করতে হবে ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা, পরে ডিটারমাইন করতে হবে টরশনাল শিয়ার স্ট্রেসটা, পরে এই দুইটা কম্বাইন করে একটা কম্বাইন্ড শিয়ার স্ট্রেস বের করতে হবে। আলটিমেটলি আমাদের শিয়ার স্ট্রেসটাই বের করতে হবে। তাহলে এই কম্বাইন্ড শিয়ার স্ট্রেসটা বের করতে গেলে ফার্স্টে আমাদের সেন্ট্রয়েড বের করতে হচ্ছে, তার পরের স্টেপে ফোর্সের কম্পোনেন্ট, তারপরে টরশন আর পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, তারপরে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গায় ম্যাক্সিমাম এবং মিনিমাম হচ্ছে কিসের কিসের কারণে, ডিরেক্ট এবং টরশনাল শিয়ার স্ট্রেসের কারণে। তারপর ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা বের করতে হবে, টরশনাল শিয়ার স্ট্রেসটা বের করতে হবে, কম্বাইন্ড শিয়ার স্ট্রেসটা বের করতে হবে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? জি স্যার। মানে আমি স্টেপ গুলো বলতেছি, তোমাদের ডিটেলস এখন আমি কিছু আলোচনা করিনি। ঠিক আছে, জি এখন স্যার। দেখি আমরা একটা অঙ্কতে যাই, অঙ্কতে গিয়ে প্রত্যেকটা স্টেপ নিয়ে আলোচনা করি। যেমন দেখো এই অঙ্কটা এখানে দেয়া আছে কি দেখি, আগে ফার্স্টে চিত্রটা দেখে দেখি এখানে কয়টা রিবেট আছে। চিত্র দেখে কি বুঝতেছো এখানে কয়টা রিবেট আছে? 5টা। 5টা না, কিন্তু 4টা। এটা কিন্তু রিবেট না, রিবেট কিন্তু এইটা, এই রেক্ট্যাঙ্গুলার মেম্বারটা আর এখানে ট্রায়াঙ্গুলার মেম্বারটা, এই 4টা বোল্ট দ্বারা কানেক্টেড, এটা কিন্তু কোনো কিছু দ্বারা কানেক্টেড না। তাহলে বোল্ট আছে কয়টা বুঝতেছো কিনা দেখো, বোল্ট বা রিবেট কয়টা আছে? রিবেট কিন্তু আছে 4টা। স্যার তাহলে ডান সাইডের ওইটা কি স্যার? ডাউন সাইডের এইটা হচ্ছে কোন একটা ফোর্স দিতে গেলে, ধরো তুমি একটা দড়ি ভাবতে চাচ্ছ, তারপরে ওই দড়িটাকে টানতে চাচ্ছ ফোর্স দিয়ে, তাহলে ওখানে একটা হোল তৈরি করতে হবে না? জি স্যার। এই হোল, এটা হচ্ছে হোল, এটা কোনো বোল্ট না। ঠিক আছে, এটা কোনো বোল্ট না, বোল্ট বা রিবেট না। বোল্ট বা রিবেট লাগে কেন? একটা মেম্বারের সাথে অন্য একটা মেম্বার কানেক্ট করার জন্য। তো এখানে তো একটা মেম্বারই আছে, এখানে কি দুইটা মেম্বার আছে? আর এখানে কিন্তু দুইটা প্লেট আছে, একটা পিছনে ছিল একটা সামনে ছিল। এই দুইটা মেম্বারকে কানেক্ট করার জন্যই এই 4টা বোল্ট ইউজ করা হয়েছে। তাহলে এখানে বোল্ট আছে এই 4টা। এই 4টা বোল্টের সেন্ট্রয়েড কোন জায়গায়? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। 4টা বোল্টের সেন্ট্রয়েডটা কোন জায়গায়? স্যার বি পয়েন্টে। বি পয়েন্টটা কোন জায়গায় সেটা বলতে হবে তো আমাকে। স্যার ওই যে দুইটার মাঝখানে স্যার 300 এর হাফ। আচ্ছা, এই এই পজিশনে সেন্ট্রয়েডটা হচ্ছে এই পজিশনে, আর আমার ফোর্সটা ছিল 50 কিলো নিউটন। এই ইনক্লাইন্ড ভাবে
যে ফোর্সটা দেওয়া আছে সেটা। তাহলে দেখো এই ইনক্লাইন ভাবে ফোর্সটাকে যদি আমি এক্সটেন্ডও করি বাইরের দিকে, এটাকে যদি আমি বাইরের দিকে এক্সটেন্ড করি, এই পাশে যদি এক্সটেন্ডও করি, তাহলে দেখো এই সেন্ট্রয়েড দিয়ে কি পাস হচ্ছে? না স্যার। তাহলে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ইসেন্ট্রিক। এবং কি কি গিভেন আছে দেখি, পি এর ভ্যালুটা দেওয়া আছে 50 কিলো নিউটন, এটা দেওয়া আছে 50 কিলো নিউটন, এবং যেটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর হচ্ছে এবং সেটার পজিশন হচ্ছে এই লাইন অফ অ্যাকশন থেকে, এই 4টা বোল্ট যে লাইন অফ অ্যাকশনে ছিল তার থেকে হরাইজন্টালি 300 মিলিমিটার দূরে। এই দেখো এখানে লেখা আছে 300 মিলিমিটার দূরে। এগুলো সবগুলো মিলিমিটার ইউনিটে দেয়া, ডিস্টেন্সের ইউনিট। এবং আরেকটা জিনিস দেয়া, সেটা হচ্ছে এখান থেকে 50 মিলিমিটার উপরেই তোমার সেন্ট্রয়েডটা অবস্থিত। এই এখানেই দেয়া আছে 50 মিলিমিটার। মানে এই নিচ থেকে সেকেন্ড বোল্টটা যে পজিশনে, হরাইজন্টালি 300 মিলিমিটার ডানে গেলেই তুমি এই ফোর্সটা দিছো। এই ফোর্সের পজিশন হবে নিচ থেকে কাউন্ট করলে সেকেন্ড বোল্ট যে জায়গায় আছে তার থেকে 300 মিলিমিটার ডানে গেল। তারপরে বলছে কি বোল্ট গুলোর ডায়ামিটার দেওয়া আছে 25 মিলিমিটার, অতএব এরিয়াটা ক্যালকুলেট করলে তুমি এটার কাছাকাছি পাবা। যেহেতু তোমাকে এরিয়াটা এখানে সরাসরি গিভেন আছে, তোমাকে এটাই ইউজ করতে হবে, তোমাকে বের করে দেখারও দরকার নেই। তাহলে অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, অ্যাজিউম অল রিবেটস আর ইন সেম সাইজ। তাহলে এখানে যে রিবেট গুলো ইউজ করা হয়েছে সবগুলো সাইজ সেম, মানে 25 মিলিমিটারে অ্যাজিউম করতে বলছে। আর হচ্ছে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা বের করতে বলছে, মিনিমামটা বের করতে বলে নাই, ম্যাক্সিমামটা বের করতে বলছে। কোয়েশ্চেনে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম দুইটাও চাইতে পারে, শুধু ম্যাক্সিমামটাও চাইতে পারে। এই কোয়েশ্চেনে শুধু ম্যাক্সিমামটা চাইছে। তাহলে দেখি আমরা, এটা আমাদের কোয়েশ্চেনের গিভেন ফিগারটা। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি ছিল আমরা একটু দেখে আসি। ফার্স্ট স্টেপ ছিল ডিটারমিনেশন অফ সেন্ট্রয়েড অফ রিবেট। তাহলে সেন্ট্রয়েড কিন্তু আমরা দেখেই বুঝতেছি, যেহেতু এখানে 4টা আছে, এটা একদম এই জায়গায় হবে, আমাদের বের করে দেখার দরকার হচ্ছে না। সেন্ট্রয়েডটা দেখেই আমরা বুঝে যাচ্ছি সেন্ট্রয়েডটা কোন জায়গায় হবে। তাহলে সেন্ট্রয়েডের পজিশন যদি দেখে বুঝে যায়, তাহলে তো আমাদের সেন্ট্রয়েড বের করার দরকার হচ্ছে না, এটা সেন্ট্রয়েডের পয়েন্টটা আমরা এমনিতেই জানি। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের এই অঙ্কতে করার দরকার হচ্ছে না। আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো, যেটাতে হচ্ছে সেন্ট্রয়েডের পজিশনটা বের করে নিতে হবে তোমাদের আগে। তারপরে সেকেন্ড স্টেপ কি বলছে? সেকেন্ড স্টেপ বলছে ডিটারমিনেশন অফ ফোর্স কম্পোনেন্ট। আগে ফোর্স কম্পোনেন্টটা বের করি, আরো অনেকগুলো জিনিস আছে সেকেন্ড স্টেপে। ফোর্সটা ছিল ইনক্লাইন ভাবে এই বরাবর 50 কিলো নিউটন, যেটা ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কত, ভার্টিক্যাল কম্পোনেন্ট কত বলতে পারবা? স্যার হরাইজন্টাল কম্পোনেন্ট 50 sin 30 ডিগ্রি। যেটার সাথে অ্যাঙ্গেল আছে সেটা বরাবর কস হবে, যেহেতু ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ভার্টিক্যাল বরাবর কস হবে, হরাইজন্টাল বরাবর সাইন হবে। এই দেখো এক্স এক্সিস কে হরাইজন্টাল ধরছি এবং ওয়াই এক্সিস কে ভার্টিক্যাল ধরছি, সেজন্যই এখানে 50 sin 30 হয়েছে এবং 50 cos 30 হয়েছে। এবং সেই হিসেবে আমি ভ্যালুটা বের করলাম, কিলো নিউটনে আসলো, কিলো নিউটন থেকে নিউটনে নিয়ে গেলাম, 1000 দিয়ে গুণ করে। তাহলে ফোর্স এর কম্পোনেন্টটা ক্লিয়ার কিনা দেখো, এই দুইটা ফোর্স এর কম্পোনেন্ট ক্লিয়ার। জি স্যার। এবার আসো টরশন। টরশন ওয়ান টাইপস অফ মোমেন্ট। তোমাদের আমি পড়ানোর সময় বলছিলাম মোমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট আর একটা হচ্ছে টরশন। এখন এটাতে আমরা টরশন বের করতেছি। কেন টরশন আমি পরে আসতেছি। ক্যালকুলেশন কিন্তু মোমেন্টের মতোই। কার সাপেক্ষে টরশন বের করতে হবে সেটা একটু দেখে আসি স্টেপে। টরশনটা কার সাপেক্ষে বের করতে হবে? কার সাপেক্ষে? সেন্ট্রয়েডের সাপেক্ষে বের করতে হবে। তাহলে সেন্ট্রয়েডের সাপেক্ষে তোমার কি বের করতে হবে? মোমেন্ট বের করতে হবে। তাহলে দেখি, আমাকে বলো দেখি কেন ফোর্স কয়টা? এই 50 কিলো নিউটনকে ভাগ করলে আমরা দুইটা ফোর্স পাইছি, একটা হচ্ছে 43.3 কিলো নিউটন, যেটা ভার্টিক্যালি নিচের দিকে হয়েছে, 43.3 ভার্টিক্যালি নিচের দিকে। আর একটা ছিল এই বরাবর হরাইজন্টাল, সেটার ভ্যালু ছিল 25 কিলো নিউটন। এই 25 আর 43.3 কিলো নিউটন, এই দুইটা ফোর্স। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে
আমাকে যদি মোমেন্ট নিতে হয় তাহলে আমাকে বলো ফার্স্টে 43.3 কিলো নিউটনের জন্য 43.3 কিলো নিউটনটা হরাইজন্টাল ফোর্স নাকি ভার্টিক্যাল ফোর্স? স্যার ভার্টিক্যাল। ভার্টিক্যাল ফোর্স হইলে মোমেন্ট নেওয়ার সময় ডিসটেন্স কোনটা নিতে হবে? horizontal distance. হরাইজন্টাল ডিসটেন্স নিতে হবে। তাহলে 43.3 ইনটু এই ডিসটেন্সটা নিতে হবে। এই ডিসটেন্সটা কত? 300 উপরে গিভেন আছে, কোশ্চেনে গিভেন ছিল। তাহলে 43.3 কিলো নিউটন ইনটু 300, এই 43.3 কিলো নিউটনকে নিউটনে লিখা হয়েছে, সেজন্য 1000 ইনটু 300। এটা গেল, এটা কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, ঠিক আছে? এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে এত দূর পর্যন্ত। এবার আসতেছে এই 25টা, এই 25 এর জন্য কত হবে? 25 যেহেতু হরাইজন্টাল ফোর্স, ডিসটেন্স নিতে হবে ভার্টিক্যাল। তার ভার্টিক্যাল ডিসটেন্স কত আছে সেন্ট্রয়েড থেকে এই পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্স? স্যার 50 মিলিমিটার। 50 মিলিমিটার, অর্থাৎ 50 দিয়ে গুণ হবে। সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, সেজন্য মাইনাস দিলাম। মানে আমি ক্লকওয়াইজ কে পজিটিভ এজিউম করে করছি। এটা করার পরে আমি ভ্যালুটা পাইলাম এইটা, ভ্যালুটা আসলে এটাই আসবে আর কি, নিউটনে যেহেতু বের করছি এটাই সরাসরি আসবে তোমাদের, ঠিক আছে? কিলো নিউটনে বের করলে এটা আসবে, আর নিউটনে বের করলে এটা আসবে। এইবার আমাকে বলো দেখি, আমি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছিলাম না? জি স্যার। আমার এখানে সাইন কিসে আসছে? এই ভ্যালুটা অথবা এই ভ্যালুটা স্যার পজিটিভই। পজিটিভ আসছে, সেজন্য এটা ক্লকওয়াইজ। বুঝছো কিনা দেখো এতদূর। তাহলে ফোর্স এর কম্পোনেন্ট আর টরশনটা বুঝছো কিনা দেখো। ফোর্স এর কম্পোনেন্টটা হচ্ছে cos থিটা sin থিটা করা, আর কোনো কিছু না। আর টরশন হচ্ছে যে cos থিটা sin থিটা করে যে ফোর্স গুলো পাইছো সেগুলো সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট নেয়া। ক্লকওয়াইজ হলে প্লাস দিছি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস দিছি। আনসারটা যেহেতু আমার প্লাস আসছে, তাহলে আমি বুঝতেই পারতেছি ক্লকওয়াইজটাই হচ্ছে আর কি। এতদূর ক্লিয়ার? জি স্যার। এবার আসতেছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখি স্টেপে দেখে আসি এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে সেকেন্ড স্টেপে কিন্তু তিনটা জিনিস বের করতে বলে। একটা হচ্ছে ফোর্স এর কম্পোনেন্টে ভাগ, এটা অলরেডি শেষ। সেন্ট্রয়েডও বের করা অলরেডি শেষ। সেন্ট্রয়েড বের করা ফার্স্ট স্টেপ ছিল, এটা আমাদের এই অঙ্কের জন্য করতে হয় নাই, দেখেই বোঝা গেছে। ফোর্স এর কম্পোনেন্টে ভাগ করছি এবং টরশনটাও বের করছি। এবার আসতেছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে পারবো? লিখা আছে, দেখে পরে বুঝতে পারো কিনা দেখো তুমি। তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। Riveted. রিবেটের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে? সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। মানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে Alexis সাপেক্ষে বের করতে হবে। তাহলে রিবেট গুলো কি ধরনের? এ ধরনের সার্কুলার ক্রস সেকশন না? এ ধরনের সার্কুলার ক্রস সেকশন। তাহলে সার্কুলার ক্রস সেকশন থাকলে সেটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? সেটা কি মনে আছে তোমাদের? মোমেন্ট অফ ইনার্শিয়া সার্কুলার থাকলে আগে মোমেন্ট অফ ইনার্শিয়া বলো, তারপর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াতে যাচ্ছি। সার্কুলার থাকলে আর কি, সার্কেল আমি আঁকতে পারতেছি না, যদি আমার একটু বাঁকা হচ্ছে। ধরো এটা সার্কেল, তাহলে এই এক্স এক্সিস এর সাপেক্ষে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বলি, মানে আই এক্স বের করতে চাই, তাহলে আই এক্স এর ভ্যালু কত হবে? বলতে পারবা? মনে আছে? মনে না থাকলে আমি বলে দিচ্ছি, মনে আছে কিনা বল। হ্যালো, না স্যার মনে নেই আইএক্স সেক্টর। আই এক্স হচ্ছে π/4 r⁴। তাহলে আই এক্স এর ভ্যালু হচ্ছে π/4 r⁴। আর আই ওয়াই এর ভ্যালু কত? স্যার সেম না স্যার? আই ওয়াই এর ভ্যালু সেম, π/4 r⁴। তাহলে এক্স ওয়াই এক্সিস আমি তোমাদের দিয়ে দিলাম, এটা এক্স এক্সিস আর এটা ওয়াই এক্সিস। তাহলে জেড এক্সিস এটা কোন দিকে? স্যার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তাহলে জেড এক্সিস এর সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাই হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সেটার ভ্যালু কত হবে বলে দেখি। স্যার π/2 r⁴ মোস্ট প্রবাবলি। π/4 r⁴।
কারণ হচ্ছে আইজেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। এটা তোমরা ইয়েতে পরে আসছিল, লম্ব অক্ষ উপপাদ্য হিসেবে পরে আসছিল ইন্টারমিডিয়েট জড়তার ভ্রামক চ্যাপ্টারটাতে। তাহলে পাই বাই 4 আর টু দি পাওয়ার 4 প্লাস পাই বাই 4 আর টু দি পাওয়ার 4, আই এক্স এর ভ্যালু এবং আই বাই ওয়াই এর ভ্যালু বসাই দিলে পাই বাই 2 আর টু দি পাওয়ার 4, মানে পাই বাই 4 আর টু দি পাওয়ার 4 কে 2 দিয়ে গুণ আর কি, একই কথা। তো জি 2 ক্যান্সেল আউট করলে পাই বাই 2 আর টু দি পাওয়ার 4 আসে। কিন্তু এখানে যে রিবেট গুলো ইউজ করা হচ্ছে সেগুলোর ডায়ামিটার কিন্তু মিটারের দিক থেকে অনেক ক্ষুদ্র। মিটারের দিক থেকে কত দেখো দেখি, 25 মিলিমিটার, যেটা মিটারের দিক থেকে কত? ডায়ামিটার তো কোয়েশ্চেনে 25 মিলিমিটার গিভেন ছিল, মিটারের দিক থেকে কত এটা? 0.025 না? জি স্যার। 0.025 কে টু দি পাওয়ার 4 করলে কত? স্যার 3.90 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তাহলে দেখো 10 টু দি পাওয়ার -7 মানে ওটা টাইমস টু 0 না? জি স্যার। তো সেজন্যই আমরা এই জিনিসটা ক্যালকুলেটই করি না, মানে এটা তো না, আসলে আমরা তো আসলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, মানে আইজেডটা বের করি আর কি। সেটা আসলে ফর্মুলাটা কত আসবে বলছিলে, তোমরাই তো বলছিলা পাই বাই 2 আর টু দি পাওয়ার 4। পাই বাই 2 আর টু দি পাওয়ার 4। এটার ভ্যালুটা আমরা ধরে নিই টাইমস টু 0 হবে, এটার ভ্যালুটা আমরা এজিউম করে নিই 0। ঠিক আছে? জি স্যার। এখন আমি যদি আইজেড এর সাপেক্ষে নিই তাহলে 0 হচ্ছে, জেড এক্সিসটা যদি এখানে ধরি, কিন্তু জেড এক্সিসটা যদি এখানে ধরি মানে স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার ভাবে, তাহলে তোমাদের কি এক্সিস ট্রান্সফার করতে হবে না? জি স্যার। এক্সিস ট্রান্সফার করতে গেলে কি করতে হয়? স্যার এডি স্কয়ার দিয়ে যোগ স্কোয়ার যোগ করতে হয়, মানে এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা পরে আসছে, সেটাই দুইটা উপপাদ্য পরে আসছে, সেটাই আমি দুইটা নিয়েই আলোচনা করলাম। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যটা, আর সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে দুইটা প্যারালাল এক্সিস একটা থেকে একটাতে ট্রান্সফার হওয়া। তাহলে সেটাও বললাম, সেটাতে এডি স্কয়ার করতে হয়। তাহলে আমাদের শুধুমাত্র এডি স্কয়ার করলেই হবে, কারণ কি দেখো, যেমন এই রিবেটের হচ্ছে পাই বাই 4 আর টু দি পাওয়ার 4 এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্ট মানে হচ্ছে এখানে যে এক্সিসটা আছে সেই এক্সিসের সাপেক্ষে, কিন্তু তুমি তো এটার সাপেক্ষে বের করলে হবে না, তোমাকে বের করতে হবে সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে, বা এই বরাবর যে এক্সিসটা আছে সেটার সাপেক্ষে স্ক্রিনের পারপেন্ডিকুলার ভাবে। তাহলে তোমাকে ওই পাই বাই 4 ডি স্কয়ার প্লাস আইডি, পাই বাই 4 আর স্কয়ার প্লাস আইডি স্কয়ার করতে হবে, কিন্তু পাই বাই 4 আর স্কয়ার মানেই থ্যাঙ্কস টু 0, সেজন্য আমাদের পাই বাই 4 আর স্কয়ারটা না করে, পাই বাই 2 আর টু দি পাওয়ার 4টা না করে আমরা শুধু এডি স্কয়ারটা করব। বুঝতে পারছো কিনা দেখো, স্যার শুধু এইটা আবার বলেন তো স্যার, এটা বুঝি নাই। মানে এই এই পয়েন্টের সাপেক্ষে এই রিবেটের, শুধু উপরের রিবেটের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই বাই 2 আর টু দি পাওয়ার 4, যেহেতু এটা সেন্ট্রয়েড দিয়ে গেছে। কিন্তু জি যদি স্যার। আমি এই পয়েন্টের সাপেক্ষে বের করতে চাই, কারণ এই পয়েন্টটা চারোটা রিবেটের সেন্ট্রয়েড, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রিবেটের সেন্ট্রয়েড কিন্তু না, যেমন জি এই স্যার। উপরেরটার সেন্ট্রয়েড কিন্তু না। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে বের করলে আসতেছে পাই বাই 2, এই পয়েন্টের সাপেক্ষে বের করলে আসতেছে পাই বাই 2 আর টু দি পাওয়ার 4, এই পয়েন্টের সাপেক্ষে করলে, কিন্তু সেটাকে আমাকে এই পয়েন্টে নিয়ে যাইতে হবে বা এই পয়েন্টের এক্সিসে নিয়ে যাইতে হবে। তাহলে এই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য হয়ে এডি স্কয়ার যোগ করতে হবে। কিন্তু আমি তোমাদের ফার্স্টেই বলছি পাই বাই 2 আর টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা ধরেই নিচ্ছি টাইমস টু 0, তাহলে আমাদের শুধু এডি স্কয়ার করলেই হচ্ছে না, জি স্যার। সেটাই করব আমরা। এখন হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কয়টা রিবেটের জন্য বের করতে হবে? এখানে যে বলছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে কয়টা রিবেটের জন্য? স্যার সবগুলো রিবেট। সবগুলো রিবেটের জন্য। তাহলে সবগুলো রিবেটের এডি স্কয়ার বের করে যোগ করতে হবে। ঠিক আছে, সেটাই করা হয়েছে। সামেশন অফ এডিএস মানে এডি স্কয়ার, ডি মানে হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল বলি, যদি আমি ডি এর এক্সাম্পলটা দিই একটু খেয়াল করো, এটা এই অঙ্কে না লাগলেও পরের অঙ্কে লাগবে। যেমন ধরো এটা ডি, ইনক্লাইন ভাবে একটা ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে এডি স্কয়ার লাগবে, যেহেতু ডি স্কয়ার দিলাম আমি এটা। তাহলে এই বরাবরেরটা যদি আমি এক্স দিই এবং এই বরাবরেরটা যদি আমি ওয়াই দিই, আর এটা আমার ছিল বাহুর দৈর্ঘ্য ছিল ডি,
তাহলে ডি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে বলো দেখি? x square plus y square. ডি ইজ ইকুয়াল টু হবে, ডি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সেই জিনিসটাই ডি স্কয়ার এর জায়গায় লেখা হয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কিন্তু আসলে ডি স্কয়ার, একই কথা, বুঝছো কিনা দেখো। এটার মানে হচ্ছে আসলে ডি স্কয়ার, সামেশন অফ ডি স্কয়ার, মানে চারটা রিবেট আছে বলে চারটারই ডি স্কয়ার বের করে যোগ করব আমরা। এখন আমি করতেছি ফার্স্টে এটার জন্য বলে ডি স্কয়ার কত, এই ভোল্টেজটার জন্য বলতে পারবা? 491 into 150 স্কোয়ার। 150 স্কয়ার, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 150, এই 100 আর 100 এর অর্ধেক, এই 100 এর অর্ধেক 150। তারপরে এই, আচ্ছা আমি এত সব জায়গায় সেম সেটা না, এটা লিখতেছি না। 150 ফার্স্টেরটার জন্য আসছে 150, সেকেন্ডটার জন্য উপর থেকে ক্যালকুলেট করতেছে। সেকেন্ডটার জন্য বল, সেকেন্ড ভোল্ট এটার জন্য এটার জন্য সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স কত? 50। 50, তাহলে এটার জন্য আসতেছে 50 স্কয়ার, ডি স্কয়ার যেহেতু 50 স্কয়ার। এই ভোল্টের জন্য 3 নাম্বার উপর থেকে 50 স্কয়ার, আর একদম নিচের ভোল্টের জন্য Sir, 150 square. 150 স্কয়ার। Sir, তাহলে একটা question ছিল। বুঝি না, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে এরিয়া যেটা, এটা কোনটার এরিয়া এটা বুঝতেছি না স্যার। এরিয়া হচ্ছে প্রত্যেকটা ভোল্টের ইন্ডিভিজুয়াল এরিয়া। এরিয়া তো দিয়ে দিছে কোয়েশ্চেনে, তোমাদের প্রত্যেকটা ভোল্টের ইন্ডিভিজুয়াল এরিয়া দিয়ে দিছে না। 25 মিলিমিটার করলেই তো তুমি পেয়ে যাচ্ছ। তুমি এটা করে দেখো, π/4 ইন্টু 25 হোল স্কয়ার, মানে π/4 ইন্টু ডি স্কয়ার করলেই 490 দশমিক সামথিং পাবা। সেটাকে রাউন্ডিং করে তোমাদের কোয়েশ্চেনে দিয়ে দিছে 491। করে দেখতে পারো, ক্যালকুলেটর থাকলে এখন একটু করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এগুলোর সঙ্গে এগুলো সবগুলো যোগ, মানে ডি স্কয়ার যোগ করতে হবে না। এটা যদি কমন নিয়ে নাও, এখানে এটা কমন নিয়ে নিছে 491, সবারই এই দেখো ডি স্কয়ার গুলো যোগ করছে সবগুলো। তোমরা যেটা বললা সেটাই, 150 স্কয়ার প্লাস 50 স্কয়ার প্লাস 50 স্কয়ার প্লাস 150 স্কয়ার, এগুলোই করা হয়েছে। একটু আগে পরে হয়েছে আর কি, যেভাবে ক্যালকুলেট করে একই কথা। তো সেটা ক্যালকুলেটরে করে এই ভ্যালুটা বের করা হয়েছে। এতদূর ক্লিয়ার কিনা দেখো। এতদূর কি ক্লিয়ার? জি স্যার। এইবার এই জায়গাটা একটু ক্রিটিক্যাল বেশি, এখন যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি। এই দেখো এখানে কিন্তু আমি চারটা সাদা কালারের জিনিস আঁকছি, মানে যেটার ইন্টারনাল সাইডটা হচ্ছে হোয়াইট কালার। এই চারটা সাদা কালারকে কি বোঝানো হয়েছে বলো দেখি? ওই চারটা বোল্ট কে বোঝানো হয়েছে বা রিভেট কে বোঝানো হয়েছে। আর একটা মাঝখানে কালো কালারের ইয়ে দিয়েছে, এটা কি? সেন্ট্রয়েড। এটা হচ্ছে সেন্ট্রয়েডটা, চারটা রিভেটের সেন্ট্রয়েডের পজিশনটা। তাহলে একইভাবে এই ফার্স্টে আমি এই লাল কালারের তীর চিহ্নগুলো এবং এই গ্রিন কালারের তীর চিহ্ন লাইনটা আপাতত বাদ ধরতেছে। এখানেও এগুলো চিন্তা ছাড়া দেখো তো দুইটা ফিগার সেম না? এই পাশেও চারটা রিবেট দিছি, মাঝখানে সেন্ট্রয়েড, এই পাশেও চারটা রিবেট দিছি, মাঝখানে সেন্ট্রয়েড। এতদূর পর্যন্ত তো সেম দুইটা। এবার আমাদের বের করতে বলছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কিসের কিসের কম্বিনেশনে হয়? শিয়ার স্ট্রেস হয় ডাইরেক্ট শিয়ার ফোর্সের কারণে, আর একটা হয় টরশনের কারণে। তাহলে ডাইরেক্ট শিয়ার ফোর্স এখানে কি ছিল? ডাইরেক্ট শিয়ার ফোর্স কোনটা বলো দেখি? লেন্থের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে, রিবেটের লেন্থের সাথে। রিবেট কিন্তু বসানো হয়েছে স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার ভাবে।
অতএব রিবেটের লেন্থ কিন্তু স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার ভাবে আছে। বলো দেখি এখানে শিয়ার ফোর্সটা কোনটা, ডিরেক্ট শিয়ার ফোর্স যেটা। So 50 into sin theta, sin 30. 50 ইন্টু সাইন 30 ও 50 ইন্টু কস 30 দুইটাই, মানে টোটাল 50টাই আসলে হচ্ছে তোমার শিয়ার ফোর্স। এখানে কোনো এক্সিয়াল ফোর্স নাই। প্লেটের জন্য এক্সিয়াল ফোর্স থাকতে পারে, এখানে কিন্তু রিবেটের জন্য সবগুলো শিয়ার ফোর্স। মানে একটা ফোর্স দিয়েছিল, দুইটা কম্পোনেন্টে ভাগ করছি, ওই একটা ফোর্স যেহেতু শিয়ার ফোর্স তাহলে দুইটা কম্পোনেন্ট দুইটাও কিন্তু শিয়ার ফোর্স। তাহলে আমাকে বলে দেখি শিয়ার রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে? শিয়ার ফোর্স যেদিকে দেওয়া হয়েছে তার উল্টা পাশে না? শিয়ার ফোর্স যেদিকে দেওয়া হয়েছে রেজিস্ট্যান্স তো বা রিঅ্যাকশন তো তার উল্টা পাশে কাজ করবে নিউটনের থার্ড ল অনুযায়ী। তাহলে সেটাই করা হয়েছে। দেখো এই 50 কিলো নিউটনটা এই ডান পাশে এবং নিচের দিকে গেছে, এভাবে গেছে তো, ডান পাশে এবং নিচের দিকে। তাহলে দেখো এইটার রিঅ্যাকশন দিচ্ছে এই 4টা বোল্ট অথবা এই 4টা রিবেট। তাহলে এই 4টা রিবেটে এই ডিরেক্ট শিয়ার ফোর্সের জন্য অপোজিট রিঅ্যাকশন কাজ করবে এবং ডিরেকশনটা হবে এই বরাবর। এটা তো এই বরাবর, এটা তো এই বরাবর, এটা তো এই বরাবর এবং এটা তো এই বরাবর। এই সেটাই এখানে দেখানো হয়েছে, এটা কিন্তু ডিরেক্ট শিয়ার ফোর্সের জন্য। এখানে লেখা আছে ডাইরেক্ট শিয়ার ফোর্সের জন্য। এই অপোজিট অফ অ্যাকশন শিয়ার ফোর্স, অপোজিট অফ অ্যাকশন ফোর্সের উল্টা দিকে যাবে ডিরেক্ট শিয়ারটা। রিঅ্যাকশন দেখাইছি বলে এই চিত্রটা ক্লিয়ার, আরেকটু ক্লিয়ার করি। এবং এই শিয়ার ফোর্সের কারণে যে রিঅ্যাকশন গুলো তৈরি হচ্ছে সবগুলোর ভ্যালু কিন্তু প্রত্যেকটাতেই সেম। দেখো এই সেজন্যই এই এটার লেন্থ যত দূর, এটার লেন্থও তত দূর, এটার লেন্থও তত দূর এবং এটার লেন্থও তত দূর, কোনো পার্থক্য নাই তীর চিহ্নগুলোর লেন্থে। এতদূর ক্লিয়ার কিনা দেখো। ডাইরেক্ট শিয়ার ফোর্সের রিঅ্যাকশনটা আঁকছি, রিঅ্যাকশন হবে ডাইরেক্ট শিয়ার ফোর্সটা যেদিকে কাজ করছে তার উল্টা দিকে। এখানে ডাইরেক্ট শিয়ার ফোর্স কাজ করছিল 50 কিলো নিউটন, তাহলে 50 কিলো নিউটন কাজ করছিল ডানে এবং নিচের দিকে। তাহলে এখানে প্রত্যেকটা ভোল্টে এই রিঅ্যাকশন ফোর্স হিসেবে কাজ করবে বামে এবং উপরের দিকে, মানে উল্টা হয়ে গেছে, ডানে এবং নিচের দিকে ছিল এখন বামে আর উপরের দিকে হয়ে গেছে। প্রত্যেকটা রিবেটের জন্য আলাদা আলাদা করে আঁকলাম এবং ভ্যালুটা সেম। এই ভ্যালুটা সেম বোঝানোর জন্য এখানে কনস্ট্যান্ট লেখা আছে, মানে প্রত্যেকটাতে কনস্ট্যান্ট ভ্যালু, সেম ভ্যালু আর কি। এই ডিরেক্ট শিয়ারটা ক্লিয়ার কিনা দেখো, ডিরেক্ট শিয়ারের ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা ক্লিয়ার? স্যার বলো। স্যার আমার অ্যাকশন ফোর্সটা নিচের দিকে আছে, তাহলে এর রিঅ্যাকশন ফোর্সটা কি উপরের দিকে হবে? অ্যাকশন ফোর্স কোনটার কথা বলতেছ? অ্যাকশন ফোর্স কিন্তু নিচের দিকে নাই, 50 কিলো নিউটনটা কিন্তু নিচের দিকে এবং ডানেও কিন্তু আছে, এইভাবে নামছে। এটা কিন্তু সরাসরি নিচের দিকে না, এটা কিন্তু ডানেও আছে, বুঝতেছো কিনা দেখো, এভাবে জি কাজ স্যার, করছে। যদি নিচের দিকে থাকতো তাহলে রিঅ্যাকশন সবগুলো উপরের দিকে হইতো, কিন্তু এখন কিন্তু এটা সরাসরি নিচের দিকে নাই, ডানেও আছে, সেজন্য এখানে ডানে এবং নিচে গেছিল আর রিঅ্যাকশনে যাবে বামে আর উপরে। স্যার ওই যে প্রথমে যে বলতেছিলেন ওই যে পারপেন্ডিকুলার প্যারালালের ব্যাপারটা এটা একটু আবার বলবেন? কোনটা পারপেন্ডিকুলার প্যারালাল? স্যার এই আচ্ছা, যে যেটা বলতেছিলাম এই ফোর্সটা হচ্ছে আমি শিয়ার ফোর্স বলতেছি। কেন শিয়ার ফোর্স বলতেছি? এটা কিন্তু প্লেটের জন্য শিয়ার ফোর্স এবং এক্সিয়াল ফোর্সের কম্বিনেশন। ধরো প্লেটের লেন্থ হচ্ছে এই বরাবর, তাহলে এটা দুইটা কম্পোনেন্টে ভাগ করলে এদিকে যাচ্ছে একটা, এদিকে নিচের দিকে যাচ্ছে একটা। তাহলে এখন তোমরা একটু ইয়েটা বন্ধ রাখো, সাউন্ডটা বন্ধ রাখো, তোমাদের বাইরের সাউন্ড আসতেছে। যেমন আমি বলতে চাচ্ছি এই পাশে যদি এই 50 কিলো নিউটনকে যদি দুইটা কম্পোনেন্টে ভাগ করে একটা এই বরাবর ফোর্স পাওয়া যাচ্ছে, একটা এই বরাবর ফোর্স পাওয়া যাচ্ছে। এখন এই ফোর্সটা এই প্লেটের লেন্থ যদি এই বরাবর হয় তাহলে এই ফোর্সটা এই লেন্থের সাথে পারপেন্ডিকুলার না, তাহলে সেইটা হচ্ছে শিয়ার ফোর্স। আবার এই ফোর্সটা এই প্লেটের লেন্থের সাথে প্যারালাল, সেজন্য সেটা হবে এক্সিয়াল ফোর্স। এটা প্লেটের জন্য গেল, আমি কিন্তু প্লেটের জন্য চিন্তা করতেছি না, আমার চিন্তা করতে হবে রিবেটের জন্য। রিবেটটা কোন ভাবে আছে? যেমন আমি এটা এই চিত্র দিয়ে দেখাইলে মনে হয় ভালো বুঝবা।
উম, আমি তোমাদের এগুলো গত ক্লাসে পড়াই আসছে সবগুলো, তোমরা দেখে আসো না, এখন আমার আবার পড়াইতে হচ্ছে সেজন্য। সিলেবাস কেমনে শেষ করবে এগুলো বলি। এখন দেখো এটা, এই ফোর্সটা প্লেটের জন্য এক্সিয়াল ফোর্স নাকি শিয়ার ফোর্স? প্লেটের জন্য Sir, axial force. প্লেটের জন্য এক্সিয়াল ফোর্স, কিন্তু এই রিবেট বা এই বোল্টের জন্য সেটা কোন জাতীয় ফোর্স? shear force, Shear force. তাহলে একইভাবে ওই 50 কিলো নিউটনটাও শিয়ার ফোর্স হবে না? জি স্যার। ধরো আমি ফোর্সটা এই বরাবর দিলাম, এটা না হইয়ে ফোর্সটা আমি এই বরাবর দিলাম, তাহলে প্লেটের জন্য কোন ধরনের ফোর্স? স্যার শিয়ার ফোর্স। shear force, আর ইয়ের জন্য রিবেটের জন্য এক্সিয়াল। এক্সিয়াল ফোর্স। রিবেটের এটা তো shear force হবে। Shear force. Shear force. রিবেটের এক্সিয়াল হলে রিবেটকে এই উপরের দিকে এভাবে টান দিতে হবে, রিবেটের লেন্থ বরাবর কাজ করতে হবে, তো এটা তো লেন্থ বরাবর কাজ করে নাই, এটাও কিন্তু শিয়ার ফোর্স। রিবেটের জন্য সবগুলোই শিয়ার ফোর্স, এখানে রিবেটে কোনো এক্সিয়াল ফোর্স আসবেই না। সেজন্যই কিন্তু আমাদের এই রিবেটের যখন ইসেন্ট্রিক হয় তখন কিন্তু রিবেটের অন্য কোনো কিছু বের করতে হয় না, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটাই বের করতে হয়। কারণ শুধু শিয়ার স্ট্রেসই তৈরি হয়। ঠিক আছে, এগুলো আমি গত ক্লাসেও আলোচনা করছিলাম, তোমরা একটু ভিডিওটা দেখে আসলে মনে হয় আমার আরো সুবিধা হইতো, এখন একই জিনিস আমার দুইবার বলতে হচ্ছে। আচ্ছা যাক, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াও বের করা হইলো। এবার আমরা আইডেন্টিফাই করতেছি কোন ভোল্টে ম্যাক্সিমাম এবং মিনিমাম হবে, সেটার জন্যই আমি এই ফার্স্টে এটা ডিরেক্ট শিয়ারের চিত্রটা গেল। ডিরেক্ট শিয়ারে অলওয়েজ মনে রাখবা ডিরেক্ট শিয়ার ফোর্সটা যে বরাবর কাজ করতেছে, শিয়ার স্ট্রেসটা তার শিয়ার প্রত্যেকটা ভোল্টে শিয়ার ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে, সোজা কথা অপোজিট হবে। এখন এই অপোজিটটা যেভাবে দিতে হবে সেভাবে দিবা আর কি। ডানে থাকলে বামে দিবা, বামে থাকলে ডানে দিবা, উপরে থাকলে নিচে দিবা, নিচে থাকলে উপরে দিবা। আর কম্বিনেশন থাকলে কম্বিনেশনটাও চেঞ্জ হবে, যেমন ডানে উপরে থাকলে বামে নিচে হবে, এই ধরনের করে উল্টাই দিবা, একই ধরনের। এবার আস্তে আস্তে টরশনের, টরশন মানে আমি তোমাদের বলছিলাম না ওয়ান টাইপস অফ মোমেন্ট। জি স্যার। টরশনের ডিটেলস বেসিকটা তোমরা পড়বা কিন্তু 2 তে, তবুও আমি একটু আলোচনা করে নিচ্ছি এখন। কোনো অবজেক্টকে অনেকভাবে কিন্তু বাঁকানো যায়, যেমন হচ্ছে বিমে আমরা যে জিনিসটা পরে আসছি সেলফ ওয়েটের কারণে, অথবা স্টিলের স্কেল দুই পাশে ধরলে, দুই পাশে তুমি ধরে রাখলা, মাঝখানের দিকে কেউ এসে একটা প্রেসার দিল, তাহলে শেপটা এমন হয়ে যায় স্টিলের স্কেলের শেপটা, তাহলে এটা হচ্ছে ব্যান্ডিং, এটা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট, মোমেন্টের মধ্যে এটা ব্যান্ডিং মোমেন্ট। আর একটা যেটা হয় স্টিলের স্কেলটা দুই পাশে ধরে মোচড়াইলে যেটা হয়, যেটা আমরা মোচড় বলি আর কি, মোচড় যেটা বলি সেটাই কিন্তু টরশন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবা? আমি পার্থক্যটা বলে দিচ্ছি। যেমন মোচড়ে হচ্ছে লেন্থের চারপাশে ঘোরানো হয়, মোচড়ে কিন্তু লেন্থের চারপাশে ঘোরানো হয়। আর স্টিলের স্কেলটা ধরো এভাবে এক হাত দিয়ে ধরে রাখছো, আর এই হাতে এইভাবে করে তুমি এই পাশে ঘুরাইতে চাচ্ছ, এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাচ্ছ, তাহলে এটার শেপটা এমন টাইপের হয়ে যাবে না স্টিলের স্কেলটা? এটা হচ্ছে ব্যান্ডিং। এটা কিন্তু লেন্থের চারপাশে ঘুরে নাই, এটা কিন্তু লেন্থের চারপাশে ঘোরাও নাই, তুমি ট্রান্সভার্স ডিরেকশনের চারপাশে ঘুরাইছো, মানে লেন্থ ছাড়া বাকি যে দুই ডিরেকশন আছে সেই দুই ডিরেকশনের যে কোনো একটা এক্সিসের চারপাশে ঘুরাইছো, সেজন্য এটা হচ্ছে ব্যান্ডিং। আর যেটা আমরা মোচড় নামে চিনি সেটাই হচ্ছে টরশন। তাহলে টরশন আর ব্যান্ডিং মোমেন্টের মধ্যে পার্থক্য শুধু এক্সিসের, কোন এক্সিসের সাপেক্ষে হচ্ছে লেন্থ, সরি লেন্থ বরাবর যে এক্সিস সেই এক্সিসের চারপাশে ঘোরানো হইলে সেটাকে আমরা বলতেছি টরশন, আর লেন্থ ছাড়া বাকি যে দুই এক্সিস আছে সেই দুই এক্সিসের সাপেক্ষে ঘোরানো হইলে সেটাকে আমরা বলতেছি ব্যান্ডিং মোমেন্ট। ক্যালকুলেশন একই ধরনের। তাহলে দেখো এই টরশন, টরশন আমাদের কিরকম টরশন তৈরি হয়েছিল, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তৈরি হয়েছিল, দেখো আমাদের উপরে রেডি করা ছিল এই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ তৈরি হয়েছিল। তাহলে রিঅ্যাকশনটা কোন ধরনের হবে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কার সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হবে? সেন্ট্রয়েডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। জি স্যার। এখন দেখো সেন্ট্রয়েডটা এই জায়গায়। আরেকটা জিনিস তোমরা মোমেন্ট পড়ার সময়ও পড়ছো, মোমেন্ট
মানে মোমেন্ট যে নর্মাল স্ট্রেসটা তৈরি করে, সে নর্মাল স্ট্রেসটা কিসের উপর বেসিসে ডিফার করে, কিসের বেসিসে ডিফার করে? মানে ডিস্টেন্স বেশি হলে বাড়ে নাকি ডিস্টেন্স কম বেশি হলে কমে? নর্মাল স্যার স্ট্রেসটা বাড়ে। মোমেন্টের কারণে সিগমা ইজ ইকুয়াল টু কত ছিল? y by i y বাই i। এম ওয়াই বাই আই। তাহলে ওয়াই এর সাথে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। তাহলে এটাও ঠিক একই ধরনের। শিয়ার স্ট্রেসের জন্য ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, সেটা তোমরা 2 তে গিয়ে পড়বা। যেহেতু শিয়ার স্ট্রেস সেজন্য টাউ ইজ ইকুয়াল টু টি, এখানে মোমেন্টের জায়গায় টরশন হয়ে গেছে, আর এটা ওয়াই ঠিকই আছে। আর আই ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে হয়ে যাবে যে মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই কে আমি জ্যা দিয়ে এক্সপ্রেস করছি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে শিয়ার স্ট্রেস বের করতে গেলে তোমাদের টরশন লাগবে আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে, আর নর্মাল স্ট্রেস বের করতে গেলে বেন্ডিং মোমেন্ট লাগবে আর নর্মাল মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া না, নর্মালি যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে সেটা লাগবে। তাহলে সব জায়গায় কিন্তু ডিস্টেন্সের সাথে সমানুপাতিক, ডিস্টেন্সটা যত দূরে হবে ভ্যালুটা তত বেশি হবে, ডিস্টেন্সটা যত কম হবে তত ভ্যালুটা কম হবে। কিন্তু দেখো ডিরেক্ট শিয়ারে যেটা করছিলাম সবগুলো ভ্যালু সেম ছিল, তীর চিহ্ন সবগুলো সেম ছিল, কিন্তু টরশনে এসে দেখো সেন্ট্রয়েড থেকে যেটা বেশি দূরে সেই তীর চিহ্নটা বড়, সেন্ট্রয়েডের কাছাকাছি হলে সেই তীর চিহ্নটা ছোট। দেখো এই দুইটা তীর চিহ্ন দেখলেই বুঝবা তোমরা। এখন আসো, এটা কেন বাম পাশে দিল বলতে পারবা? এটা বাম clockwise মোমেন্টের জন্য। সেন্ট্রয়েডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, যেহেতু আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট হয়েছে, এই ক্লকওয়াইজ এর উল্টা দিতে হবে। মানে আমাদের ক্লকওয়াইজ তৈরি হয়েছিল বলে এটা এখানে আমাদের দিতে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে অপোজিটটা। এবং এটা কিন্তু ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভ্যালু না, এবং সেটাই আমরা দেখলাম। দেখো সেন্ট্রয়েড থেকে উপরে হইলে, সেন্ট্রয়েড থেকে যত দূরে ভ্যালুটা তত বেশি। এখন আস্তে আস্তে এটা আমি কোন ডিরেকশনে দিব, এটা আমি বাম পাশে দিলাম, এটাও বাম পাশে দিলাম, নিচের গুলো আবার ডান পাশে দিলাম, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, মানে চারোটাতে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। এবং অ্যান্টি ক্লকওয়াইজ দিতে গেলে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ফোর্সটা হইতে হবে ডিস্টেন্সের কিরকম, ফোর্স আর ডিস্টেন্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত হইতে হবে? স্যার 30 ডিগ্রি। ফোর্স আর ডিস্টেন্সের মধ্যে অ্যাঙ্গেল, তোমরা মোমেন্ট বের করার সময় আমি বারবার করে বলছি, এটা মোমেন্ট বের করতে হয় ফোর্স ইনটু কোন ডিস্টেন্স, Perpendicular distance. 90 ডিগ্রি। এখানেও পারপেন্ডিকুলার ভাবে আঁকতে হবে, ডিস্টেন্সের সাথে ফোর্সটা পারপেন্ডিকুলার ভাবে আঁকতে হবে, অলওয়েজ মাথায় রাখবে এটা। দেখো এটা ছিল আমাদের সেন্ট্রয়েড, এটা ছিল আমাদের সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েডের সাথে এই বোল্টে ফোর্স কাজ করবে অথবা এই রিবেটে ফোর্স কাজ করবে, তাহলে সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স হবে এটা। তাহলে এটার উপর পারপেন্ডিকুলারলি কাজ করতে গেলে হয়তো বা আমার এই পাশে ডানে কাজ করতে হবে অথবা এই পাশে বামে কাজ করতে হবে, কিন্তু ডানে কাজ করলে ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, সেজন্য এটা হইতে পারবে না, অতএব বামেই হইতে হবে। বুঝছো কিনা দেখো, এই টরশনালটা দিতে গেলে তোমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা জিনিস হচ্ছে ডিস্টেন্সের সাথে অ্যাঙ্গেলটা হইতে হবে 90 ডিগ্রি, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ক্লকওয়াইজ হইলে দিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিস্টেন্সটা বেশি হইলে ফোর্সের ভ্যালু হবে বেশি। তিনটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, তিনটা জিনিস ঠিক আছে কিনা দেখো, আমি আবার বলতেছি। একটা হচ্ছে ডিস্টেন্স বেশি হইলে ফোর্সের ভ্যালু বেশি হবে, আরেকটা হচ্ছে অ্যাকশনটা ক্লকওয়াইজ হইলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এবং ডিস্টেন্সের সাথে ফোর্সের অ্যাঙ্গেল হইতে হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো এই পাশের চিত্রে কি করছে, কেউ কি বলতে পারবা? দুইটাকে কম্বাইন করছে। দুইটাকে কম্বাইন করছে। দেখো এই তীর চিহ্ন, এই বোল্টে এই তীর চিহ্নটা ছিল উপরের দিকে, এই উপরের দিকে এবং বামে সেটা দেয়া হইলো, আর এইটাতে হলো বামের দিকে, শুধু এই বামের দিকে। একইভাবে সবগুলোতেই এই দুইটা কম্বাইন করছে, মানে একটার উপর একটা ওভারল্যাপ করা হয়েছে। এতদূর ক্লিয়ার কিনা দেখো, এতদূর ক্লিয়ার? জি স্যার। এইবার আমাকে বলো দেখি,
দুইটা এখানে দেখো এই বোল্টে দুইটা ফোর্স কাজ করতেছে, এই বোল্টেও দুইটা ফোর্স কাজ করতেছে, এই বোল্ট বা রিভেটেও দুইটা ফোর্স কাজ করতেছে, এই বোল্ট বা রিভেটেও দুইটা ফোর্স কাজ করতেছে। তখন আমাকে বলো দেখি কোন বোল্টে বা কোন রিভেটে সবচেয়ে বেশি ফোর্স আসবে। তোমরা একটা চেষ্টা করে বলো। হ্যাঁ হ্যালো, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ একটু বাইরে গেছিলাম আমি, সেজন্যই একটু ইয়ে সময় লাগলো। হ্যাঁ বলো দেখি কোন বোল্টে বেশি হবে বা কোন রিভেটে বেশি হবে, বা রিজনটা কি? স্যার উপরেরটা এই কারণে যে একই ডিরেকশনে কাজ করতেছে দুইটা ফুল। কই একই ডিরেকশনে তো কাজ করতেছে না, এটা বামে এবং উপরে কাজ করতেছে। আচ্ছা আমি বলি তোমাদেরকে, সবচেয়ে খেয়াল রাখতে হবে তোমাদের দুইটা জিনিস। একটা হচ্ছে কোন বোল্টটা সেন্ট্রয়েড থেকে সবচেয়ে বেশি দূরত্বে আছে। কোন বোল্টটা সবচেয়ে বেশি দূরত্বে আছে বলো দেখি, কোন রিভেটটা? স্যার উপরেরটা আর নিচেরটা। উপরেরটা আর নিচেরটা কিন্তু সেম ডিস্টেন্সে আছে। আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গেলটা। ডিরেক্ট শিয়ার ফোর্স থেকে যেটা পাইছে এটা ডিরেক্ট শিয়ার ফোর্স থেকে পাইছে, আর এটা টরশনাল শিয়ার ফোর্স থেকে পাইছো। এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল, তাহলে ডিস্টেন্সটা হইতে হবে বেশি। ডিস্টেন্স আমরা পাচ্ছি টপে আর বটমে, ডিস্টেন্সের দিক থেকে। এবার অ্যাঙ্গেলের দিক থেকে দেখো দেখি, টপে আর বটমে অ্যাঙ্গেল কম কোনটাতে দুইটা ফোর্সের মধ্যে? টপে। টপে, তাহলে টপেই ম্যাক্সিমাম। এই দুইটা ক্রাইটেরিয়া দেখতে হবে। আমি আবার বলতেছি, ক্রাইটেরিয়া দেখবা ডিস্টেন্সের দিক থেকে, সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স কোন বোল্টের বেশি, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে দুইটা ফোর্স পাবা, একটা টরশনাল ফোর্স থেকে আসবে, একটা ডিরেক্ট শিয়ার ফোর্স থেকে আসবে, সেই দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল যেটাতে কম। এটা কি ম্যাক্সিমামের জন্য? ম্যাক্সিমামের জন্য। কেন আমি বলি, ডিস্টেন্স বেশি হলে তো ফোর্সের ভ্যালু বেশি হবে, সেটা জানোই, মানে এই টরশনটা বেশি হবে, ঠিক আছে? এই টরশনটা বেশি, ডিরেক্ট শিয়ারটা সেম। তাহলে দেখো আমি যদি ডিরেক্ট শিয়ার সব জায়গায় একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরি তোমাদের বোঝার সুবিধার জন্য, আমি ডিরেক্ট শিয়ারটা ধরতেছি। দেখো এই ইনক্লাইন ভাবে যে এই চিহ্নগুলো আছে সবগুলোর ভ্যালু ধরো 3, ঠিক আছে? সবগুলোর ফোর্সের ভ্যালু হচ্ছে 3 কিলো নিউটন অথবা 3 নিউটন ধরে নিতে পারো। আর এই ভ্যালুটা ধরো 2 কিলো নিউটন। আর এই ভ্যালুটা কি 2 হবে নাকি কম হবে? এটা কম হবে। অবশ্যই কম হবে, এটা 1 কিলো নিউটন ধরলাম। আবার এটা 1 কিলো নিউটন হইলে এটাও 1 কিলো নিউটন হবে, কারণ দুইটার ডিসটেন্স কিন্তু সেম টরশনের জন্য। এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কিন্তু সেম, সেজন্য সেম হবে। খালি অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য দুইটা দুই ডিরেকশন হইলে একটা বামে হবে একটা ডানে হবে। আর একইভাবে এটা কত হবে তাহলে? স্যার 2। এটাও 2 হবে। তাহলে এখন দেখো এদিকে 2 কাজ করছে, এদিকে 3 কাজ করছে, রেজাল্টেন্টটা কত হবে, কত হইতে পারে? 2 আর 3-এর বেশি হবে নাকি 3-এর কম হবে বলো দেখি? তো 3-এর কম হবে। অবশ্যই 3-এর কম হবে, কারণ অ্যাঙ্গেলটা 90 এর বেশি। তাহলে দেখো যেমন ধরো এই পাশে 2 আর এই পাশে 3 এর একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে? হরাইজন্টাল দিকে, এদিকে কাজ করবে না? এই 3 এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, তাহলে সেটা কম্পোনেন্ট বের করলাম, ধরো 1.5 আসলো কথার কথা। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট যোগ হবে নাকি বিয়োগ হবে? দুইটা দুই ডিরেকশনে কাজ করতেছে কিন্তু। স্যার বিয়োগ হবে। তো তাহলে সেজন্যই রেজাল্টেন্টটা কমে যাচ্ছে। অলওয়েজ মনে রাখবা 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে ফোর্সটা কাজ করলে রেজাল্টেন্ট কমে যায়। সেটা তোমরা আগে থেকেই জানতা, তবু আমি আবার বলতেছি। তাহলে সেজন্যই দেখো এই ডিস্টেন্স বেশি হইলেও এটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে না, কারণ অ্যাঙ্গেলটা অনেক বেশি। এবার আসো, একটা ফোর্স হচ্ছে 3 কিলো নিউটন এইভাবে কাজ করছে, আরেকটা কাজ করছে 2 কিলো নিউটন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই দুইটার একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, এটা হচ্ছে এক নাম্বার কেস। আরেক নাম্বার কেস হচ্ছে এটা 3 কিলো নিউটন
আর এটা 1 কিলো নিউটন, তাহলে কোনটার রেজাল্টেন্ট বেশি হবে বলো দেখি, প্রথমটা নাকি দ্বিতীয়টা? স্যার দুটো কি 90 ডিগ্রিতে আছে? দুইটাই 90 ডিগ্রিতে আছে। স্যার প্রথমটা বেশি হবে। প্রথমটা বেশি হবে, তাহলে দেখো একটা হচ্ছে অ্যাঙ্গেলের দিক থেকে বুঝাইলাম যে যেটা অ্যাঙ্গেলের দিক থেকে কম হবে সেটা তো ফোর্স বেশি হবে, আর এটাতে দেখাইলাম অ্যাঙ্গেলটা সেম, যে কোনো একটা ফোর্সের ভ্যালু বেশি হইলেই কিন্তু ওই ফোর্সটা বেশি হবে। যেমন এখানে ডিরেক্ট শিয়ারটা সব জায়গায় সেম 3 3 3 3, কিন্তু টরশনের জন্য এটা ভিন্ন, টরশনের জন্য বড় বেশি ডিস্টেন্স হলে বড় ভ্যালু আসতেছে, তাহলে এইটাতে ম্যাক্সিমামটা হবে। তাহলে দুইটা রিজন থেকে ম্যাক্সিমাম দেখতে হবে তোমাদের, একটা হচ্ছে সেন্ট্রয়েড থেকে কত বেশি ডিস্টেন্সে কোনটা আছে এবং অ্যাঙ্গেল কোনটাতে কম আছে। তবে ডিস্টেন্সেরটা কিন্তু মেজর অপশন, ডিস্টেন্সেরটা ফার্স্টে দেখবা অলওয়েজ, ডিস্টেন্সেরটা ফার্স্টে দেখে তারপর অ্যাঙ্গেলেরটা দেখবে, ঠিক আছে? এতদূর ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এরপরে আমরা দেখো এরপরের স্টেপ কি ছিল, আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করে ফেলছি, কিন্তু কোন জায়গায় ম্যাক্সিমাম হবে এখানে ম্যাক্সিমাম বের করতে বলছে বলে শুধু ম্যাক্সিমামটাই বের করছি আর কি, কোশ্চেনে যেটা চাইছে সেটা। তাহলে দেখো আমরা আইডেন্টিফাই করে ফেলছি এই ডিরেক্ট এবং টরশনের ইফেক্টের কারণে কোন জায়গায় ম্যাক্সিমাম হবে। এই অঙ্কতে আমাদের মিনিমামটা লাগতেছে না কারণ কোশ্চেনে চাইনি। এবার আমাদের বের করতে হবে ডিরেক্ট শিয়ার স্ট্রেস ফর দ্য ডিজায়ার্ড রিবেট, মানে যে রিবেটের জন্য বের করতে বলছে, ম্যাক্সিমামটা বের করতে বলছে, অতএব ম্যাক্সিমামটার জন্যই বের করব। টরশনাল শিয়ার স্ট্রেসটাও ম্যাক্সিমামটার জন্যই বের করব, ম্যাক্সিমাম রিবেট যে জায়গায় হচ্ছে সেই জায়গায়, তারপরে কম্বাইনটা বের করব। এই দেখো আমি এখানে করছি। ফার্স্ট আস্তে আস্তে ডিরেক্ট শিয়ার, ডিরেক্ট শিয়ার কিভাবে বের করতে হয়, ডিরেক্ট শিয়ার হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এখন ফোর্স ডিভাইডেড বাই এরিয়া মানে এই ফোর্স ছিল কত, এক্স বরাবর ছিল, এক্স বরাবর বের করতেছি, টাউ ডি দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি, টাউ ডি ডিরেক্ট শিয়ার স্ট্রেস, ডিরেক্ট শিয়ার স্ট্রেস, আর এক্স দিয়ে বোঝাচ্ছে এক্স এক্সিস বরাবর, ওয়াই দিয়ে বোঝাচ্ছে ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে? আর টাউ টি মানে টরশনাল শিয়ার স্ট্রেস, এটা নাও টাউ টি মানে টরশনাল শিয়ার স্ট্রেস, আর এক্স মানে এক্স এক্সিস বরাবর, ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর। এটা তো আমি পরে আসতেছি, আপাতত আমি ডিরেক্ট শিয়ারটা বলি। ডিরেক্ট শিয়ার হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে যখন টাউ ডিএক্স বের করবে, এক্স এক্সিস বরাবর বের করতেছে, তাহলে এক্স এক্সিস বরাবর ফোর্সটা নিতে হবে, মানে পিএক্স টা নিতে হবে। পিএক্স কিন্তু আমি আগেই বের করে রাখছি, এটা পিওয়াই ও আগেই বের করে রাখছি। তাহলে টাউ ডিএক্স এবং টাউ ডিওয়াই করসপন্ডিং পিএক্স এবং পিওয়াই কে এরিয়া দিয়ে ভাগ। এরিয়া দিয়ে ভাগ করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এরিয়া হবে সবগুলো ভোল্টের এরিয়া বা সবগুলো রিবেটের এরিয়া। 4টা রিবেট ছিল, অতএব 4টা রিবেটের এরিয়া দিয়ে ভাগ করতে হবে। একটার এরিয়া ছিল 491, তাহলে 4 দিয়ে গুণ করলে 4টা রিবেটের এরিয়া দিয়ে যাবে। একইভাবে ওয়াই এক্সিসটাও করছে, এবং এটা ছিল নিউটনে, এটা ছিল মিলিমিটার স্কয়ারে, অতএব সরাসরি ইউনিট আসবে মেগাপাস্কেল, নিউটন ডিভাইডেড বাই মিলিমিটার স্কয়ার মেগাপাস্কেল। ডিরেক্ট শিয়ারটা বুঝছো কিনা দেখো, টাউ ডিএক্স এবং টাউ ডিওয়াই। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলো, কোন জায়গায় কনফিউশন আমি আবার বলি। স্যার আমাদের না বলেছিল যে যেখানে ম্যাক্সিমাম সেইখানে সেই রিবেটের ইয়া বের করতে, সেই রিবেটেডটাই বের করতে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, যেমন এই ভ্যালুটা যে 50 কিলো নিউটন আসছে, ডিরেক্ট শিয়ার 50 কিলো নিউটন ছিল না, 50 কিলো নিউটন, তাহলে আমাকে বলো দেখি প্রত্যেকটা রিবেট কত করে ফোর্স নিবে? ডিরেক্ট শিয়ার 50 ডিভাইডেড বাই 4 হবে না, জি স্যার, মানে 12.5। 12.5 এর ডিরেকশনটা কোন দিকে হবে? এই বরাবর। জি স্যার, এটাও 12.5 হবে, এটাও 12.5 হবে, এটাও 12.5 হবে, এটাও 12.5 হবে। তাহলে আমাকে বলো দেখি এটা কি আমাদের 12.5 আসবে কিনা, বলতে পারবো কেউ?
আমাকে 12.5 মিলাই দিতে পারবা এটা থেকে? কেউ আমাকে যদি বলো যে 12.5 এইভাবে করলে মিলবে, তাহলে আমি বুঝবো তোমরা অঙ্কটা বুঝতেছো ডিটেলস। আমি একটু হিন্টস দিয়ে দিই, এটা এক্স এক্সিস বরাবর স্ট্রেসের ভ্যালু, এটা ওয়াই এক্সিস বরাবর স্ট্রেসের ভ্যালু। তাহলে এক্স এক্সিস বরাবর ফোর্স পাইতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? sin 30 স্ট্রেস দিয়া ফোর্সের ভ্যালু বের করতে চাচ্ছ। এরিয়া দিয়ে গুণ করতে হবে। আমরা এতদিন পরে যদি এটা বলো যে sin 30 দিয়ে বা ইয়ে করতে হবে, অবশ্যই এরিয়া দিয়ে গুণ করতে হবে। এরিয়া হচ্ছে একটা ভোল্টের এরিয়া, একটা ভোল্টের এরিয়া কত? 491। 491। 491 দিয়ে গুণ করে কত আসে সেটা একটু খাতায় লিখো। এটা তো 491 দিয়ে গুণ দিয়ে কত আসে সেটা খাতায় লিখো। কত কত আসে বলো দেখি আমার, একটু রাউন্ডিং করেই বলো, মানে তাহলে আমরা 12.5 এর কাছাকাছি ভ্যালু পাবো আর কি, অ্যাকুরেট ভ্যালু পাবো না, কাছাকাছি ভ্যালুটাই পাবো। বলো কত? হ্যালো, জি স্যার, কত আসছে বলো একটু। এটাকে 491 দিয়ে গুণ দিলে কত আসে? 6250.43। আচ্ছা, যেটা আসে 6250 দশমিক সামথিং আসতেছে 43। ইউনিট কি? মেগাপ্যাসকেল কে মিলিমিটার স্কয়ার দিয়ে গুণ দিছো নিউটন। নিউটন। আর এটা 10,826.55। 10,826.55। এখন দেখো এক্স এক্সিস বরাবর ফোর্স হচ্ছে উপরেরটা আর ওয়াই এক্সিস বরাবর ফোর্স হচ্ছে নিচেরটা, তাহলে টোটাল কম্বাইন ফোর্স কত হবে? এটা এক্স এক্সিস বরাবর ফোর্স, এটা ওয়াই এক্সিস বরাবর ফোর্স, কম্বাইন ফোর্স কত হবে? দুটো স্কয়ার যোগ করে রুট করে দেখো কত আসে। কতক্ষণ লাগলে এটা করতে? স্যার 12,501.28। দশমিকে সেটা হচ্ছে নিউটনে, 1000 দিয়ে ভাগ করে দাও কত আসে কিলো নিউটনে নিলে? 12.50। 12.50 আরো আসবে কিছু, কারণ আমরা কিন্তু এই ভ্যালুগুলো অ্যাকুরেট ভ্যালুগুলো লিখি নাই, দশমিকের পরে আরো ছিল, সেটাই কিন্তু আস্তে আস্তে 12.5 কিলো নিউটন। বুঝতে পারছো কিনা দেখো, কারণ এই 50 কিলো নিউটনটা ইকুয়ালি তো 4 ভাগে ভাগ হবে, সেজন্যই কিন্তু এই 4 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবং সেটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, ডিরেক্ট শিয়ারের জন্য সবগুলোতে সেম। এটাতেও 12.5, এটাতেও 12.5, এটাতেও 12.5, এটাতেও 12.5, সেজন্যই আমাদের ইকুয়ালি 4 ভাগ করে দিয়ে দিতে হচ্ছে আর কি। বিশেষ করে তুমি কোন ভোল্টের জন্য করতেছো সেটা ইম্পর্টেন্ট হচ্ছে টরশনাল শিয়ারের জন্য করতে গেলে, কারণ ডিস্টেন্সের উপর ভ্যালুগুলো ভেরি করে। আর এটাতে তো কোনোটাতেই ভ্যালু ভেরি করতেছে না, অতএব কোন পজিশনের জন্য বের করতেছো, উপরের ভোল্টের জন্য নাকি নিচের ভোল্টের জন্য, ডিরেক্ট শিয়ারের জন্য এটা ম্যাটার করে না, টরশনাল শিয়ারের জন্যই এটা ম্যাটার করে। বুঝতে পারছো? একজন একটা কোয়েশ্চেন করছিল, সেটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে ডিরেক্ট শিয়ার বের করলাম, আমি একটু ক্লিয়ার করতেছি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখো, আমি আমার স্লাইডে কোনো জায়গায় নাই, তোমরা জিজ্ঞেস করছো বলেই আমি বলছি, জেনারেলি আমি বলতাম না এটা, যে এটা 12.5 কিভাবে আসছে তোমাদের করাই দিলাম। তো এটা কিন্তু বেসিক বোঝার জন্য কাজে দিবে, মানে তোমরা মিললে থাকে না অনেক সময় অনেক জিনিস বুঝতেছো না, একটা জিনিস মিলাইতে পারলে তখন দেখবা যে তোমরা নিজেরাই বুঝতেছো। এই জিনিসগুলো একটু কনসেপচুয়ালি চিন্তা করবা, যে এটা হইলে এটা তো সমান আসার কথা, আসতেছে না কেন, এই যে জিনিসগুলো একটু নিজে নিজে চিন্তা করবা, তাহলে দেখবা নিজে নিজেই অনেক জিনিস বুঝতে পারবো। এবার আসি টরশনাল শিয়ার স্ট্রেস। টরশনাল শিয়ার স্ট্রেস এর ফর্মুলাটা কিছুক্ষণ আগে বলছিলাম না, এম ওয়াই বাই আই এর মতো, খালি এম এর জায়গায় টি হবে আর এর জায়গায় জে হবে, আই এর জায়গায় জে হবে, পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার জন্য। এখানে একটা জিনিস মনে রাখবা, যখন টাউ টি এক্স বের করবা, মানে এক্স ডিরেকশন একটা বের করবা, এখানে ডিস্টেন্স নিতে হবে ওয়াইটা, ওয়াই এর ভ্যালু। আর যখন ওয়াইটা বের করবা
তখন ডিসটেন্স নিতে হবে এক্স এরটা। কারণ আমি তোমাদেরকে বারবার বলছি ওয়াই ডিরেকশনের ফোর্স থাকলে ডিসটেন্স নিতে হবে এক্স এরটা, এক্স ডিরেকশনে ফোর্স থাকলে ডিসটেন্স নিতে হবে ওয়াই এরটা। কারণ এটা টরশন বা মোমেন্ট রিলেটেড জিনিস, মোমেন্ট রিলেটেড ফোর্স আর ডিসটেন্স হইতে হবে উল্টা ডিরেকশন। ফোর্স যদি এক্স হয়, এক্স ডিরেকশন হয়, ডিসটেন্স হবে ওয়াই ডিরেকশন বরাবর। যে যে ডিরেকশন বরাবর ফোর্স থাকবে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স একই, এই তো ধরো একটা ফোর্স যদি এক্স এক্সিস বরাবর থাকে তাহলে ডিসটেন্স পারপেন্ডিকুলার মানে কি, এটা ওয়াই এক্সিস বরাবর হয়ে যাচ্ছে না? একই কথাই তো। এবার ফোর্সটা যদি ভার্টিক্যাল বরাবর হয় মানে ওয়াই এক্সিস বরাবর হয় তাহলে ডিসটেন্স হরাইজন্টাল হয়ে যাচ্ছে না পারপেন্ডিকুলার রাখতে গেলে? এই একই ধরনেরই, মানে সোজা কথা এক্স ডিরেকশনে যদি ফোর্স থাকে ডিসটেন্স নিতে হবে ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনে ফোর্স থাকলে ডিসটেন্স নিতে হবে এক্স ডিরেকশন। সেই জিনিসটা টরশনের ক্ষেত্রে মনে রাখবা। তাহলে দেখো আমরা টাউ টি এক্স বের করতেছি, টাউ টি এক্স বের করা মানে ডিসটেন্স হইতে হবে ওয়াই, তাহলে টি ওয়াই বাই জে। টি এর ভ্যালু কোশ্চেনে বের করে রাখছিলাম আমি, মানে ফার্স্টের স্টেপেই বের করা ছিল। টি এর ভ্যালু হচ্ছে এটা, সেই ভ্যালুটা বসাই দিছি। আর জে এর ভ্যালু আগেই বের করে রাখছিলাম, এই আগেই বের করে রাখছিলাম, সেই ভ্যালুটা বসাই দিছি। এখন আস্তে আস্তে ওয়াই এর ভ্যালু বের করবো। ওয়াই ভ্যালু কোত্থেকে কাউন্ট করবা? সেন্ট্রয়েড থেকে যে ভোল্টের জন্য ক্যালকুলেট করতেছে সেটার ওয়াই এক্সিস বরাবর ডিসটেন্স। তাহলে দেখো আমি এখানে ছবিটা আছে, সেন্ট্রয়েড এই পজিশনে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু পাইছিলাম কোনটাতে, উপরেরটাতে নাকি নিচেরটাতে? কম্বাইন্ড কোনটাতে? উপরেরটাতে। তাহলে এই উপর পর্যন্ত আমাকে বলো হরাইজন্টাল ডিসটেন্স কত এই দুইটা পয়েন্টের ভিতরে, সেন্ট্রয়েড আর এই পয়েন্টের ভিতরে হরাইজন্টাল ডিসটেন্স কত? 0। আর ভার্টিক্যাল ডিসটেন্স? স্যার 150। এই দেখো ভার্টিক্যাল ডিসটেন্স মানে ওয়াই এক্সিস বরাবর ডিসটেন্স 150, আর যখন এক্স এক্সিস বরাবর নেওয়া হয়েছে তখন হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু zero। আর বাকি সবগুলো কিন্তু সেম, জে এর ভ্যালুও সেম, টি এর ভ্যালুও সেম। তাহলে এই একটা 0 হওয়ার কারণে এটা 0 হয়ে গেছে, আর এটা এক্স এক্সিস বরাবর একটা ভ্যালু আছে। তুমি নিজেই দেখো চিত্র যখন আঁকছিলে তখন টরশনের জন্য সবগুলো এক্স এক্সিস বরাবর ভ্যালু পাইছিল, ওয়াই এক্সিস বরাবর কিন্তু কোনো একটা ফোর্স পাও না টরশনের জন্য যে ফিগারটা। সেজন্যই দেখো ওয়াই এক্সিস বরাবর সবগুলো 0 আসছে, এই ওয়াই এক্সিস বরাবর 0 মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেলকে তুমি এরিয়া দিয়ে গুণ দিলে তো ফোর্সে যাবে, আলটিমেটলি ফোর্স কিন্তু নাই। বুঝতে পারছো কিনা দেখো, ক্লিয়ার? হ্যালো, স্যার লাস্টে কি বলেছিলেন আমার শুনিনি, আমার তো নেট একটু সমস্যা হচ্ছে। আমি যেটা বলতেছিলাম এই এক্স এর ভ্যালু তো 0, এটা তো বুঝছো? জি স্যার। এক্স এর ভ্যালু 0 বসাই দিলে আলটিমেটলি পুরোটাই তো 0 আসতেছে। তাহলে দেখো টরশনের জন্য যে স্ট্রেসটা বের করছে সেখানে শুধু এক্স এক্সিস বরাবর ভ্যালু পাচ্ছি, ওয়াই এক্সিস বরাবর 0 আসতেছে। সেজন্যই দেখো তোমরা এখানে এই চিত্রটা দেখে বোঝার কথা, দেখো এখানে ফোর্সের টরশনের জন্য যে ডিরেকশন গুলো দিছে সবগুলো কিন্তু কোন এক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস। ওয়াই এক্সিস বরাবর কত তাইলে? 0। সেই জিনিসটাই বের হয়েছে বলতেছে। যদিও তোমরা বলতে পারো স্যার ওইটা তো ফোর্স ছিল, এই পাশে যে ফিগারটা আঁকছে সেটা তো ফোর্স ছিল, কিন্তু এখানে তো স্ট্রেস, কিন্তু স্ট্রেসকে তুমি এরিয়া দিয়ে গুণ দিয়ে করলেই তো তুমি ফোর্স পাবা। স্ট্রেস যেহেতু 0, এরিয়া দিয়ে গুণ করলেও তো 0ই আসবে, বুঝো নাই? জি স্যার। আলটিমেটলি কিন্তু ফোর্স 0 আসতেছে। এখন দেখো ডিরেক্টের জন্য এক্স এক্সিস বরাবর কাজ করতেছে এইটা, আর টরশনের জন্য এক্স এক্সিস বরাবর কাজ করতেছে এইটা। তাহলে এক্স এক্সিস বরাবর টোটাল কত কাজ করতেছে? কিভাবে পাবা? দুইটা যোগ করলেই পেয়ে যাবে না? জি স্যার। তারপরে ডিরেক্ট শিয়ারের জন্য ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে এইটা, টরশনের জন্য ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে এইটা, সরি এইটা। তাহলে এই দুইটা যোগ করলে ওয়াই এক্সিস বরাবরের ভ্যালু দুইটার ভ্যালুটা পেয়ে যাবে না? জি স্যার। এবার এক্স এক্সিস এর ভ্যালুটা পাইলা, ওয়াই এক্সিস এর ভ্যালুটা পাইলা, কম্বাইনটা কিভাবে বের করবা? এক্স এক্সিস এর টা স্কয়ার প্লাস ওয়াই এক্সিস এর টা স্কয়ার, দুটো যোগ করে রুট ওভার করে দেয় আর কি, মানে ফোর্স এর মতো। বুঝতে পারছো? জি স্যার। সেটাই আমি সরাসরি করছি, দেখো এক্স এক্সিস দুইটা যোগ করে দিলাম, তারপরে বর্গ করলাম,
আর ওয়াই এক্সিস দুইটা যোগ করে দিলাম, তারপরে বর্গ করলাম। মানে এটা হচ্ছে আসলে এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স এক্স যোগ করলে টোটাল এক্সটা পাচ্ছ, আর ওয়াই ওয়াই যোগ করলে টোটাল ওয়াইটা পাচ্ছ। এবার দুইটা বর্গ করে যোগ করে রুট ওভার করলে তুমি ম্যাক্সিমামটা পেয়ে যাবে, সেটাই বের করে দেওয়া আছে। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এই অঙ্কটা সবার ক্লিয়ার কিনা দেখো। আমি আবার বলবো নাকি অন্য অঙ্কতে সেম স্টেপ গুলো আবার বলি? দেখো এই অঙ্কের ক্ষেত্রে বলো দেখি কয়টা রিপিট আছে? স্যার 5টা। 5টা রিপিট। সেন্ট্রয়েডটা কোন পজিশনে? সেন্ট্রয়েড কি বের করতে হবে নাকি দেখে বলতে পারবা? 3 নাম্বার রিবেটের ওখানে হবে না সেন্ট্রাল? অবশ্যই 3 নাম্বার রিপিটের এই জায়গায় হবে, এখানে হবে, এই জায়গায় হবে সেন্ট্রয়েডটা। অতএব সেন্ট্রয়েড কিন্তু বের করার দরকার নাই। তাহলে আমাদের বের করতে হচ্ছে কি, এই 50 কিলো নিউটনের পিএক্স আর পিওয়াই বের করতে হবে। পিএক্স কত হবে? কস হবে নাকি সাইন হবে? স্যার কস। আর পিওয়াই সাইন হবে, সেটাই করা হইল গাই, কস আর সাইন। কিলো নিউটনে রাখছি, পরে আমাদের নিউটনে নিয়ে যাইতে হবে। আগের অঙ্কটাতে নিউটনে একদম ট্রান্সফার করে লিখছিলাম, তোমরা চাইলে এটা তো নিউটনে ট্রান্সফার করে লিখতে পারো, অথবা কিলো নিউটন রেখে দিতে পারো। তাহলে দেখো এটা ডিভিশন করে এই জায়গায় লেখা হইলে এখানে ব্লু কালারের যেটা সেটা সেন্ট্রয়েডের পজিশন দেখানো হয়েছে। এইবার হচ্ছে পিএক্স আর পিওয়াই বের করলাম, তারপরের কাজ কি, স্টেপ কি? ফার্স্ট স্টেপ ছিল সেন্ট্রয়েড বের করা, সেকেন্ড স্টেপে 3টা জিনিস বের করতে হইতো, একটা ফোর্সের কম্পোনেন্টে ভাগ, একটা টরশন, আর একটা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে ফোর্সের কম্পোনেন্টে ভাগ করলাম, টরশন বের করতেছি। টরশন বের করতে হবে এই পয়েন্টের সাপেক্ষে। এই পয়েন্টের সাপেক্ষে আমাকে যেখানে ফোর্স আছে সেখানে দুইটা ফোর্স পাইছে, একটা 43.3 কিলো নিউটন আর একটা 25 কিলো নিউটন। তাহলে 43.3 ইন্টু কত হবে এই পয়েন্টের সাপেক্ষে বলো দেখি? 80 আর 25 ইন্টু 100। দুটাই কি ক্লকওয়াইজ নাকি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ? দুইটাই ক্লকওয়াইজ। এটাই ক্লকওয়াইজ, সেজন্যই দেখো দুইটা যোগ করা হয়েছে। কারণ ক্লকওয়াইজ, এইটা ক্লকওয়াইজ এটাতেও পজিটিভ, এটা ক্লকওয়াইজ এটাতেও পজিটিভ। এটা কাজ করে যেটা পাইলাম সেটাও পজিটিভ, অতএব ক্লকওয়াইজ এই আসছে রেজাল্ট। এবার আগের অঙ্কের সাথে আরেকটা পার্থক্য আছে, আগের অঙ্কতে ডায়ামিটার দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে এরিয়াও দেওয়া ছিল, এখানে কিন্তু এরিয়াটা দেওয়া নাই, অতএব এরিয়াটা তোমাকে বের করে নিতে হবে। এই π/4 ডি স্কয়ার করে এরিয়াটা বের করে নিবে, ঠিক আছে? কারণ আমাদের পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে এই এরিয়াটা লাগবে, সেজন্যই আমাদের এরিয়াটা আগে থেকে বের করে নিতে হচ্ছে। তাহলে একইভাবে ডি স্কয়ার করবো। ডি স্কয়ারটা বলো দেখি, এর ভ্যালু তো বসাই দিলাম, এটা সব জায়গায় সেম, সেজন্য কমন নিয়ে নিল। ডি স্কয়ার আমাকে বলো এটার জন্য কত, সেন্ট্রয়েড থেকে এটার ডিসটেন্স? 160 মিলিমিটার। 160 স্কয়ার, মানে স্কয়ার ডি স্কয়ার তো করতে হবে, সেজন্য 160 স্কয়ার। আর এটার জন্য 80 স্কয়ার। আর এখানেও একটা বোল্ড আছে কিন্তু, এটার জন্য কত? 0 স্কয়ার। 0 স্কয়ার, মানে লেখার দরকার নেই। আর এটা তো 80 স্কয়ার, এটা তো 160 স্কয়ার, সেটাই করা হয়েছে। দেখো 80 স্কয়ার দুইটা, 160 স্কয়ার দুইটা, সেখান থেকে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বের করা হয়েছে। একইভাবে ডিরেক্ট শিয়ারের জন্য দেখো, এবং 50 কিলো নিউটনটা একটু ইনক্লাইন ভাবে ডানে এবং নিচে কাজ করছিল, এখানে বামে এবং উপরে কাজ করছে, এবং সবগুলো সেম ভ্যালু। এবার হচ্ছে এই 50 কিলো নিউটনটা বা এটা ক্লক পুরাটাই আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট দিছে, সেজন্য দেখো রেজিস্ট্যান্স হলো অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিসটেন্সের সাথে পারপেন্ডিকুলার করতে গিয়ে দেখা যাচ্ছে হরাইজন্টালে পড়তেছে সবগুলো। তাহলে এটা তো আমরা দেখতেছি টরশনাল শিয়ার স্ট্রেসের জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর 0 হবে। দেখে আসি আমরা, দেখো এই টরশনাল শিয়ার স্ট্রেসের জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর 0 হবে, ঠিক আছে? একইভাবে কম্বাইন করলাম, এখানেও দেখো ম্যাক্সিমাম কোন জায়গায় হবে, ম্যাক্সিমামটা স্যার একদম টপে। টপে আর বটমের ডিসটেন্সটা সেম, কিন্তু টপের অ্যাঙ্গেলটা ছোট, অতএব টপেরটাই বেশি, ঠিক আছে? একইভাবেই করছে, খালি আগেরটাতে 4টা দিয়ে ভাগ হয়েছিল, এখন 5টা দিয়ে ভাগ হয়েছে। আর এটাতে টি ওয়াই এর ভ্যালু হবে এখান থেকে উপরেরটাতে 160, আর এক্স এর ভ্যালু হবে 0, সেজন্যই এটাতে একটা ভ্যালু পাইছিল, এটাতে ভ্যালু পাও নাই।
এখানে দেখো এটা কিলো নিউটন থেকে নিউটনে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ করছে, এখানেও কিলো নিউটন থেকে নিউটনে নিয়ে যাওয়ার জন্য 10⁻³ দিয়ে গুণ করছে। আর এখানে মোমেন্টটা ছিল কিলো নিউটন মিলিমিটারে, দেখে আসি আমি 5964, এই 5964 কিলো নিউটন মিলিমিটার, নিউটনে নিতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, এটা মিলিমিটারেই আছে, চেঞ্জ করার দরকার নাই, সেজন্য এটাও দেখো 10⁻³ দিয়ে গুণ করো। তোমরা চাইলে আগেও নিউটনে বের করে রাখতে পারতা, অথবা সরাসরি এখানেও নিউটনে বসাইলেও হবে। তাহলে এখানেও ম্যাক্সিমামটা বের করতে বলছে, এক্স এরটা যোগ করলাম, আর ওয়াই এরটা যোগ করলাম, তারপরে দুইটা বর্গ করে যোগ করে দিয়ে রুট ওভার করে দিলাম, এটাই করা হয়েছে, একই জিনিস, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এবার এটা দেখো একটু, এটা থেকে সেন্ট্রয়েড বের করার দরকার আছে? জি স্যার। এটা তো সেন্ট্রয়েড বের করার দরকার নেই, এটা সেন্ট্রয়েডটা এই জায়গায় হবে। সিমেট্রিক তো, এটার দুই পাশে সেম, এটারও দুই পাশে সেম, ওটাই মাঝখানে হবে একেবারে, তাহলে এটারও সেন্ট্রয়েড বের করার দরকার নাই আমাদের। তাহলে দেখি আমি সেন্ট্রয়েড বের না করে কিভাবে কি করতে হয়। তাহলে দেখো, সরি 2 পেজ চলে গেছে মনে হয়। এখানে শুধু দেখো এটার খালি এক্স এক্সিস বরাবর ফোর্স আছে, ওয়াই এক্সিস বরাবর কোনো ফোর্স ছিল না, তাহলে পি এক্স এর ভ্যালু পাইলো, পি ওয়াই এর ভ্যালু কিন্তু 0, আর সেন্ট্রয়েডটা একদম মাঝখানে। তাহলে আমাকে বলো দেখি এখানে মোমেন্টটা কত হবে বা টরশনটা কত হবে? 90 ইনটু কত? 80 স্যার। 90 ইনটু 80, একটাই শুধু। তাহলে এটা ক্লকওয়াইজ মোমেন্ট এবং কিলো নিউটন মিলিমিটার আছে, নিউটনে নিয়ে যেতে গেলে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। ডায়ামিটার দেওয়া ছিল 22 মিলিমিটার, সেক্ষেত্রে এরিয়া বের করছে, আর এডি স্কয়ার করছে। এইবার আমাকে বলো দেখি এডি স্কয়ার কত হবে? এডি স্কয়ারটা কত হবে বলো? এই ভোল্টের জন্য ডি কত? এই এ ভোল্টের জন্য এখান থেকে এই ডিসটেন্স, ঠিক আছে, এই ডিসটেন্স। এখন এই ডিসটেন্স তো ইনক্লাইন ডিসটেন্স, তাহলে আমাদের করতে হচ্ছে কি এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বুঝতে পারছো কিনা দেখো, আগেরটাতে কিন্তু ইনক্লাইন ডিসটেন্স ছিল না, সেজন্য শুধু ভার্টিক্যাল ডিসটেন্স গুণ দিলে হয়ে গেছে, ভার্টিক্যাল ডিসটেন্সের স্কয়ার করলে হয়ে গেছে। এখন আমাদের এই ডি স্কয়ারটা লাগবে, এই ডি স্কয়ার করতে গেলে আমাদের এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করতে হবে। তাহলে এই ধরনের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করতে হবে কয়টা ভোল্টে? দেখো এই 4টা ভোল্টেই করতে হচ্ছে, মানে 4 কর্নারে 4টা ভোল্টে, এবং সেটাতে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, সেম কিন্তু 4টা ভোল্টের জন্য। দেখো দেখি এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত সেন্ট্রয়েড থেকে? এক্স এর ভ্যালু কত? স্যার এক্স এর ভ্যালু 50 আর y এর ভ্যালু হচ্ছে 80। এক্স এর ভ্যালু 50 আর ওয়াই এর ভ্যালু 80। এই দেখো 50 স্কয়ার প্লাস 80 স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করলাম এবং 4 দিয়ে গুণ করলাম, 4টা ভোল্টের বের হয়ে গেছে। আর বাকি আছে এই 2টা ভোল্ট, এই 2টা ভোল্টের জন্য ডিসটেন্স কত সেন্ট্রয়েড থেকে? 50, সেজন্য 2 ইনটু 50 স্কয়ার। অনলি এক্স এক্সিস বরাবর ডিসটেন্স আছে, ওয়াই এক্সিস বরাবর নাই, সেজন্য এক্স স্কয়ারটাই লেখা হয়েছে। এভাবে সেন্ট্রয়েডের পজিশন থেকেই আমি এটা বের করে ফেললাম। এইবার দেখো ডিরেক্ট শিয়ার স্ট্রেস, এটা আমাদের সেন্ট্রয়েডের পজিশন, এখানে 90 কিলো নিউটন কাজ করছিল ডান দিকে, তাহলে সবগুলোই দেখো বাম পাশে। ডিরেক্ট শিয়ার স্ট্রেস, ডিরেক্ট শিয়ারের জন্য যেটা কমপ্লিট, এটা গেল। এবার হচ্ছে ডিরেক্ট শিয়ার থেকে আমার তৈরি হয়েছিল কোন ধরনের মোমেন্ট বা কোন ধরনের টরশন? ক্লকওয়াইজ টরশন। ক্লকওয়াইজ। তাহলে আমাদের এটা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়ার সময় মনে রাখতে হবে এই সেন্ট্রয়েড থেকে এই ডিসটেন্সটা নিয়ে তার সাথে লম্ব ভাবে দিতে হবে। এখানে দেখো সবগুলো ফোর্সে কিন্তু ডিসটেন্সের সাথে লম্ব, এটাও ডিসটেন্সের সাথে লম্ব, এটাও ডিসটেন্সের সাথে লম্ব, এটাও ডিসটেন্সের সাথে লম্ব, সবগুলোই ডিসটেন্সের সাথে লম্ব। এরপরে কি করা হয়েছে, দুইটা কম্বাইন করা হয়েছে। এখন আমাকে বলো দেখি কোনটাতে ম্যাক্সিমাম হবে? উপরের দুইটাতে। উপরের দুইটাতে। সবাই ক্লিয়ার কিনা দেখো, ডিসটেন্সের দিক থেকে কিন্তু উপরের দুইটা এবং নিচের দুইটা আসতেছে, কিন্তু আবার যখন অ্যাঙ্গেল চিন্তা করবে তখন শুধু উপরের দুইটা আসতেছে। ঠিক আছে, এখানে কিন্তু ম্যাক্সিমামটাও বের করতে বলছে, মিনিমামটাও বের করতে বলছে, অতএব মিনিমাম হবে অ্যাঙ্গেল যেটাতে বেশি থাকবে সেটা, ডিসটেন্স বেশি হবে অ্যাঙ্গেলও বেশি হবে।
তাহলে এই নিচের দুটো মিনিমাম হবে, এই দুটো ডিস্টেন্সও বেশি হবে, অ্যাঙ্গেলও বেশি হবে মিনিমাম করতে গেলে। সেটাই করা হইলো। এবার দেখো এটা একই ধরনের করে করছে, ওয়াই এরটা 0 কারণ ওয়াই এক্সিস বরাবর ফোর্স ছিল না, আর এটাও একই ভাবে করছে। এটা কোন কোন ভোল্টের জন্য করছে বলো দেখি? টরশনাল শিয়ার স্ট্রেস কোন রিবেটের জন্য করছে? রিবেট নাকি বি রিবেট নাকি সি রিবেট নাকি ডি রিবেট নাকি ই রিবেট নাকি এফ রিবেট? হ্যালো, স্যার এ রিবেটের জন্য আর বি রিবেটের জন্য। এ বি সি, এ বি ই আর এফ সবগুলোর জন্য, সবগুলোর জন্য এখন এ বি ই এফ। দেখো সবগুলোর এক্স আর ওয়াই কিন্তু সেম সেন্ট্রয়েড থেকে, তাহলে সেগুলোই করলো। যখন এ বি করবো তখন কি ম্যাক্সিমামটা বের হচ্ছে নাকি মিনিমামটা বের হচ্ছে? স্যার ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম হইলে এক্স এরটা আর এক্স এরটা যোগ করতে হবে, ওয়াই এরটা যোগ করতে হবে। আর মিনিমাম যখন করবা তখন এই যোগের জায়গায় খালি বিয়োগ হয়ে যাবে, এক্স এরটা বিয়োগ ওয়াই এরটা বিয়োগ। আমাদের এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, আমি প্লাস মাইনাস এই প্লাস মাইনাসটা দেওয়ার দরকার নেই আর কি, তোমরা শুধু প্লাস দিলেই হবে, এই প্লাস মাইনাসটা দেওয়ার দরকার নেই। সোজা কথা, তোমরা এখানে 0 মাইনাস এটা লিখবা আর কি, 0 মাইনাস 23.33 হোল স্কয়ার, মানে এটার ক্ষেত্রে বিয়োগ করবা আর এটার ক্ষেত্রে যোগ করবা। স্কয়ারের ভিতর প্লাস থাকুক আর মাইনাস থাকুক আলটিমেটলি কিন্তু সেম হয়ে যায়, মানে -3 স্কয়ার যে কথা প্লাস 3 স্কয়ার একই কথা। তো ওটা চিন্তা করেও করতে পারো আর কি, বুঝতে পারছো? অতএব এই অঙ্কগুলো কিন্তু এই ধরনেরই, দেখো এই অঙ্কটাও সেম একই অঙ্ক, এটাও সেম, হয়তো ভ্যালু চেঞ্জ করা। এটাতে খালি বিয়ারিং স্ট্রেসও বের করতে দিয়েছে, বিয়ারিং স্ট্রেস ছিল ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করে এরিয়া দিয়ে গুণ দিলে ফোর্স পাচ্ছ, আর বিয়ারিং এরিয়া ছিল টি ইন্টু ডি, তাহলে ফোর্স ডিভাইডেড বাই টি ইন্টু ডি দিলে কিন্তু বিয়ারিং এরিয়া, সেটা থেকে টি এর ভ্যালুটা বের করতে বলছিল। আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা তো সেন্ট্রয়েড বের করার দরকার নাই, একই জিনিসই এটাতে কিন্তু সেন্ট্রয়েড বের করার দরকার আছে। দেখো এই অঙ্কটাতে, এই অঙ্কটা থেকে সেন্ট্রয়েড বের করার দরকার আছে। জি স্যার, বের করতে হবে। এটা কিন্তু সিমেট্রিক না, তাহলে এইটাতে সেন্ট্রয়েড বের করতে হবে। এক্স বার বের করতে হবে নাকি ওয়াই বার বের করতে হবে? কোনটার সাপেক্ষে সিমেট্রিক বলো দেখি? ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, কিন্তু এক্স এক্সিস এর সাপেক্ষে এটা সিমেট্রিক না, তাহলে কোনটা বের করতে হবে? ওয়াই বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। এই দেখো এক্স বার হচ্ছে, দেখে বুঝতেছি আমরা, যদি আমি এ ভোল্ট থেকে চিন্তা করি, কত দূর আমাকে ডান পাশে যাইতে হচ্ছে, 100 মিলিমিটার, কিন্তু কত দূর নিচের দিকে যাইতে হবে এটা আমাদের বের করতে হবে। সেজন্য এই ওয়াই বার বের করছে, এ পয়েন্ট থেকে নিচের দিকে যাইতে হবে আমাদের, এই সেটাই বের করলাম। এখানে সবগুলোর এরিয়া সেম, তাহলে এই পয়েন্ট থেকে যখন ওয়াই বার বের করবো তখন আমার রেফারেন্স লাইন হচ্ছে এটা, তাহলে এই দুইটা এরিয়া ইন্টু কত, ডিস্টেন্স কত ওয়াই এক্সিস বরাবর, এই দুই এরিয়া ইন্টু 100, আর এই দুই এরিয়া ইন্টু কত, এই দুই এরিয়ার জন্য ডিস্টেন্স ছিল 100, আর এখান থেকে বের করতেছে এই দুই এরিয়ার জন্য ডিস্টেন্স কত, 200 না? রেফারেন্স লাইন থেকে ডিস্টেন্স আর কি পারপেন্ডিকুলার, সেজন্য এই 2a ইন্টু 100 আর এই 2a ইন্টু 100, আর এই 3a ইন্টু কত, ডিস্টেন্স কিন্তু 0, এই 3a এর জন্য ডিস্টেন্স কিন্তু 0, তাহলে ডিভাইডেড বাই 7a করলাম, 7a করে যেহেতু প্রত্যেকটা এরিয়া সেম, সেখান থেকে আমি সেন্ট্রয়েডের পজিশনটা পেয়ে গেলাম, তাহলে এক্স বারও পেয়ে গেলাম, ওয়াই বারও পেয়ে গেলাম। এইবার ফুল আগের মতো, কিন্তু সেন্ট্রয়েডের পজিশনটা বের করার সময় আমাকে বলো কোনটাতে বেশি হবে, সেন্ট্রয়েড এই জায়গায় কোনটাতে বেশি ডিস্টেন্স, সেন্ট্রয়েডটা এই জায়গায় হইলে। হ্যালো, সেন্ট্রয়েডটা বুঝছো নাকি আবার বলতে হবে? সেন্ট্রয়েডটা আবার একটু বলেন।
আচ্ছা সেন্ট্রয়েডটা এক্স বার যে 100 এটা বুঝছো কিনা দেখো। জি স্যার। এবার আসো ওয়াই বার বের করতেছে। ওয়াই বার ধরো আমি এখান থেকে বের করতেছি, তোমাদের আমি উপর থেকে করে দিচ্ছি তো, এখানে আমি নিচ থেকে করি। তাহলে এই ওয়াই বার বের করতেছি। তাহলে এখানে টোটাল 60টা ভোল্ট আছে, 60টা এরিয়া দিয়ে আমাকে ভাগ হবে, টোটাল 7 দিয়ে ভাগ হবে, 60টা রিবেট আছে যেহেতু। এবার বলেন নিচের 2টা ভোল্টে যাওয়ার জন্য এই এক্সিস থেকে কত দূরে যাইতে হচ্ছে? 100 মিলিমিটার। নিচের এই 2টা ভোল্টে যাওয়ার জন্য এই এফ আর জি তে যাওয়ার জন্য এই এক্সিস থেকে কত দূর যাইতে হচ্ছে? 200 মিলিমিটার। এই এফ আর জি তে যাইতে গেলে কোন দূরেই যাইতে হচ্ছে না, এটা তো লাইনের উপরেই পড়ছে, এই লাইনের উপরেই পড়ছে। আমার রেফারেন্স লাইন কিন্তু এখন এটা আমি নিচ থেকে করতেছি, যদি উপর থেকে করো তাহলে উপর থেকে ডিসটেন্স নিতে, এখানে কিন্তু উপর থেকে করা, আমি নিচ থেকে করো যে সেম আসে সেটা দেখাইতে চাচ্ছি তোমাদের। তাহলে এই 2a ইনটু কত, এই এফ আর জি ডিসটেন্স কত? 2a ইনটু 0। তাহলে উপরেরটার জন্য বলো, উপরের 2টা রিবেটের জন্য বলো এবার। উপরের 2টা 2a ইনটু 100, তারপরে এর উপরে 3টা রিবেটের জন্য বলো 3a ইনটু 200। 3a ইনটু 200। তাহলে ভ্যালুটা কত আসে দেখো তো। তো ক্যান্সেল হয়ে যাবে সবগুলো থেকে, ক্যালকুলেটরে না লিখলেও হবে আর কি। সরি 200, 3a ইনটু 200 কত আসে দেখো দেখি। 2a ইনটু 0, 2a ইনটু 100 মানে 200, আর এদিকে আসে 600। 600 আর 200 800, 800 ডিভাইডেড বাই 7 আসে মনে হয়। কত আসে ভ্যালুটা? করতে এতক্ষণ লাগলে তোমাদের ক্যালকুলেটরে এত স্লো হলে তো হবে না। স্যার 114.29। তাহলে দেখো এটা যদি 114.29 হয় নিচ থেকে, তাহলে উপর থেকে কত হবে? 200 থেকে ওইটা বাদ দিলেই হয় না? টোটাল তো 200, বুঝো না? জি স্যার। ওইভাবেও করতে পারো। এবার দেখো আমি এখানে যেভাবে করে দিচ্ছি সেটা বলি। আমি এই উপরের পয়েন্টটাকে রেফারেন্স ধরছি, তাহলে পয়েন্ট মানে লাইন বরাবর পয়েন্ট বরাবর হরাইজন্টাল লাইনটাই আমার রেফারেন্স। তাহলে এই 3a ইনটু 0, সেজন্য আমার লেখার দরকার নেই। এই 2a ইনটু কত? 100, এই 2a ইনটু 100, তারপরে এই 2a ইনটু কত উপরের লাইন থেকে? 200। 2a ইনটু 200। তাহলে সবগুলো ক্যালকুলেট হয়ে গেল, 7 দিয়ে ভাগ করে দিছে, তাহলে এটা উপর থেকে ক্যালকুলেট হইলো 85.7। এই সেন্ট্রয়েডের পজিশন এই উপর থেকে নিচে 85.7 নামলেই তুমি সেন্ট্রয়েডের পজিশনটা পাবে। তাহলে 100 থেকে উপরে এত নিচে এই ডি পয়েন্ট পর্যন্ত আসলে কিন্তু 100 হয়ে যাইতো, এই লাইন পর্যন্ত আসলে, তাহলে 100 এর একটু উপরে গিয়ে এই সেন্ট্রয়েডটা পেয়ে যাচ্ছে। তাহলে ডিস্টেন্সের দিক থেকে হচ্ছে কোনটাতে সবচেয়ে বেশি ডিস্টেন্স পাচ্ছ, কোন ভোল্টের সবচেয়ে ডিস্টেন্স বেশি? হুম, এফ আর জি। এফ আর জি। অ্যাঙ্গেলের দিক থেকে দেখো দেখি, অ্যাঙ্গেলের দিক থেকে কম হতে পারে। কোনটা, এফ নাকি জি? ম্যাক্সিমাম কোনটা? জি। জি হচ্ছে ম্যাক্সিমাম, এফ হচ্ছে মিনিমাম, সেটাই হবে। এখানে কিন্তু একটু ভুল লেখা আছে, আমি কারেকশন করে দিব তোমাদের। সেখানে হবে আসলে জি হলো ম্যাক্সিমাম, এফ হলো মিনিমাম। এখানে মনে হয় ম্যাক্সিমামটা বের করতে বলছে, শুধু ম্যাক্সিমামটা বের করতে বলছে। তো শুধু তোমরা এই জি এরটার জন্য ক্যালকুলেট করলেই হবে, এই সি এরটাও লাগবে না, ই এরটাও লাগবে না। তাহলে এই 0 আর এটা যোগ করবা, আর এটা আর এটা যোগ করবা, এ দেখো একদম নিচেরটা আর কি, এটাতে ম্যাক্সিমাম আসছে জি পয়েন্টের জন্য। সি আর ই লাগবে না তোমাদের, আমি এটা কমাই দিব তোমাদের, তোমাদের যে মেইন স্লাইডটা দিব সেটাতে এগুলো থাকবে না আর কি। তাহলে এই অঙ্কটা করলেই সব ধরনের অঙ্ক কিন্তু চলে আসলো, বুঝতে পারছো?
আর এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, এটা তো স্ট্রেসের ভ্যালু দিয়ে দিছে, এরিয়াটা কত বের করতে বলছিল, এটা দেখলেই বুঝবো, পুরোপুরি ব্যাক ক্যালকুলেশন দিয়ে একটা অঙ্ক। আর এই পাশে একটা অঙ্ক আছে, এটা কি, হ্যাঁ এটাই, এটাতে একটা বলছে কি, ধরো এখানে কয়টা বোল্ট কয়টা রিবেট আছে, এখানে কয়টা রিবেট আছে, স্যার 6টা। 6টা রিবেট আছে, তাহলে 6টা রিবেটের জন্য অঙ্কটা করবা। কিন্তু আবার বলছে কি, অনেক সময় দেখা যাচ্ছে তুমি 6টা রিবেট দিছো, কোনো কারণে এইটার জয়নিংটা ঠিক মতো হয় নাই, তাহলে এইটা কাজ করতেছে না, এটাই কোয়েশ্চেনে বলা আছে, ডি পয়েন্টটা ইন অপারেটিভ হয়েছে, মানে অপারেট করতেছে না, তাহলে ডি বোল্টটা থাকা আর না থাকা সেম কথা, তাহলে শুধু 5টা বোল্ট ধরে আবার করতে হবে। ফার্স্টে 6টা বোল্ট ধরে করলাম, এই ধরনের স্ট্রেসের ভ্যালুগুলো পাইলাম, পরে হচ্ছে এই মাঝখান থেকে এই বোল্টটা নাই হয়ে গেছে, নাই হওয়াতে সেন্ট্রয়েডের পজিশন বের করতে হয়েছে আবার নতুন করে, সেন্ট্রয়েডের পজিশন বের করে 5টা বোল্টের জন্য করছি, তাহলে এখন হয়েছে এটা 5টা বোল্ট হলে, 6টা বোল্ট হলে ছিল 97.1, কত ইনক্রিজ হয়েছে এটা বের করতে বলছে, এইগুলো কথা বুঝতে পারছো? এই অঙ্কগুলো কিন্তু দেখবা, কোনো কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলবা, তোমরা মনে হয় দেখতেছো না, আমার যেটা মনে হচ্ছে, ডেলিটা ডেলি না দেখলে কিন্তু অনেক বড় পাহাড় জমে যাবে, অলরেডি জমে গেছে, তোমরা বুঝতেইছো। ওকে, এত দূরে আমার রিবেটের পার্ট, এত দূরে শেষ, নেক্সট ক্লাসে আমি ওয়েল্ডিংটা পড়াবো, ওয়েল্ডিং পড়ালে মোটামুটি শেষ হয়ে যাবে।